হ্যালো, চলো। আচ্ছা, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট অধ্যায় তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা বেসিক্যালি ম্যাথ টাইপের একটা অধ্যায়, ঠিক আছে? তো এখানে থিওরিও আছে কিছু। তো আমরা বেসিক্যালি থিওরির উপরে বেশি ফোকাস করব, আর ম্যাথও করব কিছু। ম্যাথ করবো যেগুলো হচ্ছে তোমার খুব ছোট ম্যাথ আর কি, হিসাব করা সহজ হয়, সেই ম্যাথগুলো আর কি বেশি ফোকাস করে করবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে আছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হচ্ছে থার্মোডাইনামিক্স। এখন এই তাপগতিবিদ্যা, দেখো আমরা যে অনুপরমাণুগুলো নিয়ে করি, অনুপরমাণুগুলো নিয়ে যে গবেষণা করা হয়, যে অনুপরমাণুগুলোর ভিতরে শক্তিগুলো কিন্তু আসে এই মূলত যে তাপ শক্তির মাধ্যমে। তাপ শক্তি বৃদ্ধি পেলে দেখো গতিশক্তি বৃদ্ধি পায়, আর তাপ শক্তি যদি কমায় তাহলে আমাদের গতিশক্তি হ্রাস পায়। কিসের গতিশক্তি? এটা হচ্ছে দেখো যে মানে একটি পদার্থের ভিতরে যে অনুপরমাণুগুলো থাকে, এইগুলো এটাকে যদি আমরা তাপ দিই, যদি তাপ প্লাস করি, তাহলে এই যে অনুপরমাণুগুলো আছে, এই পরমাণুগুলো আরো বেশি গতিতে তোমার এই বেশি গতিতে ছুটতে থাকবে এক এক দিকে। আর যদি এর থেকে তাপ যদি আমরা কমায় নিই, তাহলে কি হবে? এই অনুপরমাণুগুলোর গতিশক্তি কমে যাবে। এখানে তাই বলা হয়েছে, দেখো গতিশক্তি বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং কমালে গতিশক্তি হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা তাপমাত্রা সমানুপাতিক গতিশক্তি। গতিশক্তি, ওকে। এখন উপর থেকে আর পড়া লাগবে না, এবার নিচে আসি। তাপমাত্রা পরিমাপের নীতি। তো তাপমাত্রা পরিমাপের নীতি, তাপমাত্রা পরিমাপের নীতির ভিতরে আমাদের এই লাইনটা শুধু একটু করতে হবে। এই যে দেখো যে তাপমাত্রা, দেখো তাপমাত্রা অথবা উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে রাখলে তাপ দেবে না তাপ নেবে তাও নির্ধারণ করে। তাপ দেবে না তাপ নেবে তা যেটা নির্ধারণ করে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা। দেখো আমরা যদি এটা কাপ, এটা কাপের ভিতরে মনে করো অনেক গরম চা আছে, অনেক গরম চা আছে, ধোয়া উঠতেছে, হ্যাঁ। তো আর এই কাপের ভিতরে আমরা কি নেব? আর একটা চামচ নেব। এই চামচটা এই কাপের ভিতরে ডুবাবো, ঠিক আছে? এখন চামচটা আমরা, ধরো এই কাপে ডোবানোর আগে চামচটা আমরা ফ্রিজে রাখছি। তো ফ্রিজে রাখার ফলে কি হয়েছে? এর তাপমাত্রা অনেক কম ছিল, দেখা গেল -3°C ছিল। এখন আর এই যে যে আমরা যে কাপটা, এই কাপটার ভিতরে যে চা, এর তাপমাত্রা ধরলাম +T°C, আর এটা কত? -T°C। যখন আমরা এই চামচটাকে কাপের ভিতরে করব, তখন দেখা যাবে দুইটারই -T আর +T একত্রিত হয়ে যাবে 0°C। অর্থাৎ এই চার ভেতরে যে তাপমাত্রা, চার তাপমাত্রাটা 0° হয়ে যাবে। আর তখন এই চামচের যে তাপমাত্রা সেটাও কিন্তু 0°C হয়ে যাবে। এটাই বলা হয়েছে যে যদি দুটি বস্তুকে এক জায়গায় করা হয়, তাহলে যে বস্তুটির তাপমাত্রা কম সেই বস্তুটি তাপমাত্রা গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে, আর যে বস্তুটির তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে, যেন একটি সাম্যাবস্থার সৃষ্টি হয়, যেন একটি সাম্যাবস্থার সৃষ্টি হয়। তো এখান থেকে এই লাইনটা শুধু ঢাকায় রাখবো, আর কিছু লাগবে না। এবার দেখো আমরা যাবো পরবর্তী পেজে। দেখো এখানে আমরা একটু পড়বো, এখানে উপরে একটু পড়া আছে। দেখো এখানে বলা হয়েছে যে যন্ত্র দ্বারা বস্তুর তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে তাপমান যন্ত্র। দেখো আমরা সবাই কিন্তু থার্মোমিটার জানি, কিন্তু থার্মোমিটারের যে বাংলা সেটা কি? তাপমান যন্ত্র। তাপমান যন্ত্র। এখন থার্মোমিটার না বলে যদি কোনো প্রশ্নে তাপমান যন্ত্র থাকে, তাহলে কিন্তু আমাদের থার্মোমিটার হিসেবে সেটাকে গণ্য করতে হবে। থার্মোমিটার, ঠিক আছে? থার্মোমিটার বাংলা হচ্ছে তাপমান যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় সেটা হচ্ছে থার্মোমিটার বা তাপমান যন্ত্র। এখন দেখো এই তাপমাত্রার পরিবর্তনের ফলে একটি পদার্থের যে ধর্মটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে
ওই পদার্থের উষ্ণতামিতিক ধর্ম, সেই পদার্থের উষ্ণতামিতিক ধর্ম। আর যে যে পদার্থের ওই ধর্মটা পরিবর্তিত হচ্ছে তাকে বলা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই দুটো এমনি জাস্ট কনসেপ্ট রাখলে না, আমাদের পড়তে হবে এখান থেকে। দেখো এই যে থার্মোমিটার, কি কি ধরনের থার্মোমিটার হতে পারে। দেখো পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটার কোনটা? আমরা যেটা ক্লিনিক্যাল থার্মোমিটার হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যেটা আমাদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য ব্যবহার করা, সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। আর হচ্ছে রোদ থার্মোমিটার। এই দুটো হচ্ছে থার্মোমিটারের এ। এখন এখন এই পারদ থার্মোমিটারের এই যে পারদের প্রসারণ, এই পারদের প্রসারণ হলো এর উষ্ণতামিতিক ধর্ম। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় পারদ থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম কি, সেটা হচ্ছে পারদের প্রসারণ। দেখো পথে পারদ, পথে প্রসারণ, সংকোচন কিন্তু হবে না, প্রসারণ হবে। ঠিক আছে, তো পথে পারদ, পথে প্রসারণ, এটা হচ্ছে পারদের উষ্ণতামিতিক ধর্ম। আর পারদ হচ্ছে এর উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে। আর দেখো এই নীতি ব্যবহার করে তাপীয় সমতা ও তাপমাত্রা ধারণা পাবে। তাপমাত্রা ধারণা পাবে, তাপীয় সমতা ও তাপমাত্রা। তাহলে এই যে উষ্ণতামিতির যে নীতি, এই নীতি ব্যবহার করে তাপীয় সমতা ও তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করা যায়। এবার দেখো নিচে দেখবো আমরা। দেখো এখান থেকে যদি দেখি যে তাপগতিমিত্রার আমরা দেখব মোট 3টি সূত্র রয়েছে, কিন্তু একটা হচ্ছে জিরো অর্থাৎ শূন্যতম সূত্র, একটা প্রথম সূত্র, একটা প্রথম সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র। ঠিক আছে। তো দেখো একটা জিনিস, কোনো কিছু কিন্তু আমরা যেখানে যাই পড়ি না কেন, তার কিন্তু কোনো জায়গায় আমরা শূন্যতম সূত্র পাবো না, কিন্তু এখানে পাচ্ছি। কেন পাচ্ছি? দেখো আমাদের বিজ্ঞানীরা প্রথমে যে প্রথম যে সূত্র, সেই প্রথম সূত্রটা আবিষ্কার করে ফেলছিলেন আগে। ঠিক আছে। এখন ওই সূত্রটাকে আমাদের প্রথম সূত্র হিসেবে বইতে লেখা হয়ে গেছে। এখন দেখা গেল এই সূত্রের আরো একটি প্রাথমিক সূত্র এখন তার পরবর্তীতে আবিষ্কার হয়েছে, অর্থাৎ যেটা আগে আবিষ্কার হওয়ার কথা ছিল সেটা আবিষ্কার হয়েছে পরে। সেজন্য দেখা গেলো প্রথমের আগে আর কি আছে, একের আগে কি আছে? শূন্য। সেজন্য এই সূত্র, এই এই যে সূত্র, এই সূত্রটাকে বলা হচ্ছে শূন্যতম সূত্র। কি সূত্র? শূন্যতম সূত্র। তাহলে দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আর এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এই সূত্রটা দিয়েছেন হচ্ছে আমাদের বিজ্ঞানী আরিস ফাওলার। বিজ্ঞানী আরিস ফাওলার। এটা আমাদের এই ইসাক স্যারের বইতে নাই, এটা অন্য স্যারের বইতে আছে। সেই স্যারের বই থেকে এটা সংগ্রহ করা হচ্ছে। আর এইচ ফাওলার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়েছে। এখন দেখো এই শূন্যতম সূত্রটি কোথায় ব্যবহার করেছে? এটি ব্যবহার করা হয়েছে থার্মোমিটার তৈরি করতে। ব্যবহার করা হয়েছে থার্মোমিটার তৈরি করতে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ব্যবহার কি? থার্মোমিটার তৈরি করে। ব্যাস, এখান থেকে এই কয় লাইনই যথেষ্ট। দেখো প্লাটিনাম রোধ আর থার্মোমিটারে প্লাটিনাম রোধ, এটা পরের লাইনে যায়, পরের পেজে। দেখো যে প্লাটিনাম রোধ ব্যবহার করে পদার্থের তড়িৎ রোধের উষ্ণ রোধে রক্ষায় তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে প্লাটিনাম রোধে প্লাটিনামের যে রোধ, তার উপরে রেখে আমাদের তাপমাত্রা পরিমাপ করা হয়। আর থার্মোকাপল, দেখো থার্মোকাপল নামক থার্মোমিটার দুটির ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িৎচালক শক্তি, তাপীয় তড়িৎচালক শক্তি, এটা পড়তে হবে। কোন কোন শক্তি, কোন ধর্মকে কাজে লাগানো হয় থার্মোকাপলে? সেটা হচ্ছে আমাদের তাপীয় তাপীয় তড়িৎচালক শক্তি ধর্ম। তাপীয় তড়িৎচালক শক্তি। এটা হচ্ছে ব্যবহার করা থার্মোকাপল, থার্মোমিটার। আমরা তাপমাত্রা পরিমাপ করি। এখন কত ডিগ্রি উপরে তাপমাত্রা? আর দেখো এটা হচ্ছে আমাদের বিকিরণ, বিকিরণ থার্মোমিটার। বিকিরণ থার্মোমিটার উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম। দেখো তাহলে এখানে বিকিরণ উষ্ণতামিতিক যে ধর্ম, সেটা কিন্তু কি এখানে আছে বিকিরণ ধর্ম। কাজে লাগে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে, অর্থাৎ 500 বেশি, 600 700 যত হবে তত। সেটা কোন থার্মোমিটার ব্যবহার করে? বিকিরণ থার্মোমিটার। ঠিক আছে। আর এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে বস্তুর বিকিরণ ধর্ম। এখানে দাগানো রয়েছে, এই পিডিএফ গুলো এগুলো দাগায় নিয়ে বইতে। ঠিক আছে। এবার আমরা পড়ব এইখানে ওয়ান অফ দা মানে গুরুত্বপূর্ণ যে একটা টপিক, সেটা দেখো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক। দেখো এখানে একটা এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি, 9 10 থেকে।
সি ভাগ 5 সমান f মাইনাস 32 ভাগ 9 সমান k মাইনাস 273 ভাগ 5। তো এই সূত্রটা কিভাবে আসলো দেখো, আমরা প্রত্যেকটার এই যে দেখো আমরা যদি সেলসিয়াস স্কেল দেখি তাহলে দেখবো, দেখো সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আর এর যে স্টিম বিন্দু সেটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি। ঠিক আছে, তো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে করা হয়েছে কি যে নিচে রাখা হয়েছে হচ্ছে আমাদের এই বরফ বিন্দু এবং স্টিম বিন্দু যে পার্থক্য সেইটা। ঠিক আছে, তো এখানে দেখো রাখা হয়েছে 100 রাখা হয়েছে কেন, দেখো স্টিম বিন্দু 100 আর বরফ বিন্দু হচ্ছে আমাদের 0, সেজন্য 100 - 0, 100 - 0। এটা হচ্ছে আমাদের স্টিম বিন্দু কিসের ক্ষেত্রে, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, উপরে রয়েছে সি। আর দেখো কেলভিন স্কেলের ক্ষেত্রেও কিন্তু নিচে আমাদের যে যে বরফ বিন্দু আর স্টিম বিন্দুর যে পার্থক্য সেটাও কিন্তু 100, সেটাও কিন্তু 100। কিন্তু আমরা জানি যে আমাদের সেলসিয়াস স্কেলের থেকে কেলভিন স্কেল কত বেশি, 273.15 বেশি, 15 সংখ্যায় বেশি। সেজন্য উপরে দেখো কেলভিনের থেকে এই সেলসিয়াসের সাথে আমাদের রাখার জন্য, ভারসাম্য রাখার জন্য কেলভিনের থেকে 273.15 বিয়োগ করা হয়েছে। আর এখানে দেখো সরি, এই যে 273.15 হচ্ছে এর বরফ বিন্দু, এর বরফ বিন্দু কেলভিনের বরফ বিন্দু। আর সেলসিয়াসেরও বরফ বিন্দু 0 বলে C-0, অর্থাৎ এখানে শুধু সি হয়েছে। আর এখানে 273.15 হচ্ছে বরফ বিন্দু বলে 273.15 বিয়োগ করা হয়েছে। আর ফারেনহাইটের ক্ষেত্রে এর বরফ বিন্দু কত, এর বরফ বিন্দু হচ্ছে 32, এর বরফ বিন্দু হচ্ছে দেখো 32 ডিগ্রি সেলসিয়াস, এই যে 32 ডিগ্রি সেলসিয়াস। আর স্টিম বিন্দু হচ্ছে 212। এখন 212 বিয়োগ হচ্ছে 32 সমান হচ্ছে 180, 180। সেখানে এখানে রাখা হয়েছে কিন্তু 180 নিচে। ঠিক আছে, তো এইটার যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে আমরা এই সমীকরণটা পাবো, সি ভাগ 5 সমান f মাইনাস 32 সমান f মাইনাস 32 ভাগ 9 সমান k মাইনাস 273 ভাগ 5। তো এই সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করব। দেখো ম্যাথ কোথায় আছে, পরের পেজে আছে এখানে না। আচ্ছা দেখো এখানে পড়তে হবে এই যে জিনিসটা, আমরা যে থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা মাপি সেইটা। দেখো এখানে লেখা হয়েছে, এটা কিন্তু পুরোটাই পড়তে হবে। দেখো ফারেনহাইট থার্মোমিটার দ্বারা মানবদেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করা হয়। তাহলে কোন থার্মোমিটার দ্বারা আমাদের মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয়, এটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার। আর ফারেনহাইট থার্মোমিটারে কত থেকে কত পর্যন্ত সীমা থাকে, 95 থেকে থাকে 110 পর্যন্ত, 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সীমা থাকে থার্মোমিটার। আর একে কি থার্মোমিটার বলা হয়, দেখো ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে, ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। এখন যদি প্রশ্ন করা হয় কোনটিকে ডাক্তারি বা ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়, সেলসিয়াস, ফারেনহাইট নাকি কেলভিন, উত্তর হবে কিন্তু আমাদের ফারেনহাইট থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার। এখন দেখো এই থার্মোমিটার দ্বারা মানবদেহের সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় বলে একে চরম থার্মোমিটার বলে, একে চরম থার্মোমিটার বলে। এখন দেখো আমরা একটা জিনিস দেখি, এখানে কিন্তু এই এই থার্মোমিটারের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে আমাদের চরম সুবেদী পারদ থার্মোমিটার, চরম সুবেদী পারদ থার্মোমিটার। এটাও কিন্তু এই থার্মোমিটারের আরেকটা নাম, কারণ এর ভিতরে যে পদার্থটা থাকে সেটা কিন্তু আমাদের পারদ, সেটা কি পারদ। আর দেখো আমাদের যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা, অর্থাৎ আমরা এটির সাহায্যে যে তাপমাত্রা মাপি সেটি হচ্ছে আমাদের 98.4 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট। তো এটাকে অনেক সময় আমাদের সেলসিয়াসে সেলসিয়াসে যে ইয়ে করতে বলা হয়, সেলসিয়াসে মানে বেশিরভাগ প্রশ্নে আসা দেখা যায় এই যে ফারেনহাইট রয়েছে, এই ফারেনহাইটকে সেলসিয়াসে প্রকাশ করে। দেখো এখানে আমরা C-5 সরি C-5 সমান F-32 ভাগ 9। এখন দেখো এই আমরা সি কে স্থির রাখবো, এখানে সি কে স্থির রাখবো। আর দেখো এফ এর জায়গায় আমরা বসবো 98.4 মাইনাস 32 ভাগ 9। আর এই 5 কে এই পাশে নিয়ে যাবো, এই 5 কে এই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো যদি আমরা এটার যদি হিসাব করি তাহলে কি পাবো, এর হিসাব করে আমরা পাবো হচ্ছে
98.5 মাইনাস 32 সমান কত? 32 সমান হচ্ছে আমাদের 66.4, আর নিচে হচ্ছে আমাদের 9 আছে, আর এখানে রয়েছে আমাদের 5। এখন এইটারে যদি আমরা গুণ আর ভাগ করি, তাহলে আমরা কত পাবো? যে অ্যান্সারটা আসবে সেটা আসবে এরকম। এখন 36.88, ঠিক আছে? তো এইটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে যে আমাদের মানবদেহের যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, এই তাপমাত্রাটা আমাদের সেলসিয়াসে কত? 36.88, অনেক সময় 36.9 অনেক জায়গায় দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো এটা আমাদের বইতে লিখে রাখবা যে এক সাইডে যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াসে কত? 36.88, 36.88, ঠিক আছে? তো এবার দেখো আমরা যাব আমাদের পড়ায় ফিরে যাব। এবার দেখো আমরা দেখো পানির তরহিত বিন্দু। দেখো তরহিত শব্দের অর্থ হচ্ছে তিনটি অবস্থা। তরহিত শব্দের অর্থ হচ্ছে তিনটি অবস্থা। অবস্থা তিনটি কি কি? একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ বরফ, এটা কি? একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ বরফ, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি, আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ জলীয় বাষ্প। তাহলে তরহিত বিন্দুর যে তিনটি অবস্থা, সেই তিনটি অবস্থা কি কি? বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি, আর বিশুদ্ধ জলীয় বাষ্প, ঠিক আছে? তো এবার দেখো এখানে একটা চাপ দেওয়া রয়েছে। এই চাপ অর্থাৎ 4.58 মিলিমিটার পারদ, দেখো এটা পরীক্ষায় কিন্তু এইভাবে আসতে পারে, 4.58 মিলিমিটার পারদ। এখানে পারদ লিখে থাকে, এখানে এইচজিও লিখে থাকতে পারে। তো পরীক্ষায় কিন্তু এইভাবে আসতে পারে, এই যে 4.58 মিলিমিটার পারদ, ঠিক আছে? দেখো এটা হচ্ছে তাপীয় অবস্থা থাকে, এটা হচ্ছে পানির তড়িৎ বিন্দু। পানির তড়িৎ বিন্দু কত? দেখো 273.16, এটা হচ্ছে পানির তড়িৎ বিন্দু। এখান থেকে এটা পড়তে। এবার দেখো এই যে ছক আছে, এই ছক থেকে আমাদের অল্প কিছু মুখস্থ করতে হবে, সব মুখস্থ করা লাগবে না, দেখো এখানে দেখো যে নিয়ন আছে, নিয়নের হচ্ছে সব থেকে কম, নিয়ন হচ্ছে 24 ডিগ্রি, 24 কেলভিন, এটা কিন্তু পুরোটাই কেলভিন। আর অক্সিজেন দেখো আছে 54, অক্সিজেনের আছে 54, O2 এর হচ্ছে 54। দেখো আর এখান থেকে পড়তে হবে পারদ। দেখো পারদ আর পানি দেখো কাছাকাছি, পারদ আর পানি কিন্তু কাছাকাছি। দেখো এখানে পানির রয়েছে 273, আর পারদের রয়েছে হচ্ছে কত? 234, পাওয়াদের রয়েছে 234। এখন দেখো এখানে দেখো পারদে তিনটি তিনটি ওয়ার্ড আছে, প র দ, তিনটি ওয়ার্ড আছে। দেখো এখানেও যে পারদ, যে এখানে দেখো এই মাঝখানে যেটা রয়েছে সেটাও কিন্তু তিন, এটা দিয়ে আমরা। আর দেখো এখানে আরেকটি তিন রয়েছে, এই যে 0.1315। তাহলে দেখো পারদে যেহেতু তিনটে অক্ষর আছে, আমরা এইভাবে মনে রাখতে 234.3, 234.3, এটা হচ্ছে পারদে। আর পানিতে হচ্ছে 273। এখন দেখো তামা কিন্তু আমাদের কঠিন পদার্থ, সেজন্য এই ত্রৈধ বিন্দুর এখানে চলে আসলো হিমাঙ্ক। এখন দেখো যে তামার হচ্ছে 557, আর সোনার হচ্ছে আমাদের তামার হচ্ছে 1357, আর সোনার হচ্ছে আমাদের 1337। দেখো সাতে 37 আর সোনা 600 মিল আছে, কিন্তু এখানেও 57 দিয়ে সমস্যা করে দিচ্ছে, তাহলে 600 দিয়ে মনে রাখা যাবে। যাই হোক এইগুলো পড়বে প্রথম থেকে এই সোনা পর্যন্ত পড়লে, ঠিক আছে? তো দেখো এবার যাবো আমরা পরের স্লাইডে। দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করবো। এই যে এমন একটি তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান হয়। দেখো সেলসিয়াস আমরা পড়ছিলাম C/5 সমান 8-32/9, 8-32
ভাগ 9। তো এখানে সির জায়গায় আমরা এক্স বসাবো আর এফ এর জায়গায় আমরা এক্স বসাবো। দেখো এক্স বসালে আমরা আলটিমেটলি যে এক্স এর মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি, -40 ডিগ্রি, -40 ডিগ্রি। তাহলে আমাদের যদি সেলসিয়াস স্কেলের মানও 40 ডিগ্রি হয় আর ফারেনহাইট স্কেলের -40 ডিগ্রি হয়, আর যদি ফারেনহাইট স্কেলের মানও যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। দেখো 40, আমরা যদি 40 লিখি, 40, আর দেখো যদি 40 লিখি, 40, দেখো এখানে ফ দিয়ে আমরা মনে রাখবো ফারেনহাইট, ফারেনহাইট। আর এই যে দন্তস্য আছে, এই দন্তস্য দিয়ে আমরা মনে রাখবো, সরি তালব্যস্য আছে, তালব্যস্য দিয়ে আমরা মনে রাখবো সেলসিয়াস। দেখো 40 আর 40 এই দুটোতে কিন্তু এই দুটো মিল আছে। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি যে সেলসিয়াস এবং ফারেনহাইটের যে তাপমাত্রা, এটা কিন্তু আমাদের কত, সেটা হচ্ছে আমাদের -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, আর দেখো একইভাবে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য হয়। তো একটা এখানে এক্স এর সাথে আমরা ওইখানে উপরে এক্স নিয়েছিলাম, আর এখানে এক্স এর সাথে আমরা +-40 নেব, বাস, আর কিছু না। দেখো আমরা যাই পরে, দেখো এখানে তাপমাত্রা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা এত সময় যেটা ছিলাম সেটা কিন্তু আমাদের 0তম সূত্র ছিল। এখন দেখো এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে কাদের কাদের অবদান আছে, এই অবদানগুলো আমাদের এই বিজ্ঞানীদের নামগুলো মনে রাখতে হবে। র্যামফোর্ড, হ্যামফ্রি ডেভি আর হচ্ছে আমাদের জেমস প্রেসকট, এই তিনজন বিজ্ঞানীর নাম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে র্যামফোর্ড, হ্যামফ্রি আর জেমস প্রেসকট। জেমস প্রেসকটের ফুল নাম কিন্তু জুল, আমরা জুলের কথা নিচে পড়বো। এবার দেখো তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম, তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম। এখন দেখো এখানে রয়েছে যে তাপগতীয় চলরাশি, তাপগতীয় চলরাশি কি কি আছে, দেখো চাপ আছে, চাপ, আয়তন আর হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন আর তাপমাত্রা। তাপগতীয় চলরাশি হচ্ছে চাপ, আয়তন আর তাপমাত্রা, এই তিনটি হচ্ছে আমাদের তাপগতীয় চলরাশি। এবার দেখো এই যে তাপগতীয় স্থানাঙ্কও কিন্তু আমাদের রয়েছে, কিন্তু এখানে রয়েছে দেখো তাপমাত্রার জায়গায় আছে আমাদের পরম তাপমাত্রা, তাপমাত্রার জায়গায় আমাদের পরম তাপমাত্রা। তাহলে যখন আমাদের সিস্টেম বলবে তখন কিন্তু এখানে তাপমাত্রা, আর যখন আমাদের স্থানাঙ্ক বলবে তখন কিন্তু আমাদের এখানে পরম তাপমাত্রা। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এবার দেখো অভ্যন্তরীণ শক্তি, যে আমরা অভ্যন্তরীণ শক্তি দ্বারা আমরা মূলত কোনটাকে বুঝি, অভ্যন্তরীণ শক্তি দ্বারা কিন্তু আমরা মূলত গতিশক্তিকে বুঝি, গতিশক্তিকে বুঝি, গতিশক্তি। দেখো এখানে বলা হয়েছে যদি যদি আমরা সিস্টেমে তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। দেখো আমরা প্রথমে কিন্তু পড়ে আসছিলাম যদি সিস্টেমে আমরা তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু সিস্টেমের কি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে হচ্ছে সিস্টেমের গতিশক্তি বৃদ্ধি পাবে। এখানে কিন্তু গতিশক্তির জায়গায় শুধু লেখা অভ্যন্তরীণ শক্তি, আসলে এই গতিশক্তি কিন্তু এই সিস্টেমের আমাদের অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, আর তাপ প্রয়োগ না করলে অভ্যন্তরীণ শক্তি ধ্রুব থাকবে। এখন এখানে দেখো যে বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে, কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন। বিজ্ঞানী জুল তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, এই লাইনটা পড়তে হবে, এবং সম্পর্কটি সূত্রকারে প্রকাশ করেন। যদি বলা হয় যে কোন কোন বিজ্ঞানী সর্বপ্রথম তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে বিজ্ঞানী জুল, বিজ্ঞানী জুল। ঠিক আছে, আর তিনি হচ্ছে আমাদের কি করেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করেন, তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করেন। এখন দেখো এখানে যে দেখো কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন, কি কি সম্পর্ক স্থাপন করেন, দেখো কাজ হচ্ছে আমাদের তাপের সমানুপাতে, কাজ হচ্ছে আমাদের তাপের সমানুপাতে, এই কিউ দ্বারা আমাদের তাপ বোঝানো হচ্ছে। ঠিক আছে, কিউ দ্বারা বোঝানো হচ্ছে তাপ, অর্থাৎ যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে হচ্ছে বেশি কাজ পাবো আমরা, এটা বোঝানো হয়েছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা। এখন এখানে একটা ধ্রুবক এসেছে, এই এই সমানুপাতিক চিহ্ন তুলে এখানে একটা ধ্রুবক আনা হয়েছে যে, এটা হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা বা জুল তুলাঙ্ক, জুল তুলাঙ্ক। তাহলে তাপগতিবিদ্যার যে ধ্রুবক, প্রথম সূত্রের যে ধ্রুবক তাকে কিন্তু তাপের যান্ত্রিক সমতা বা জুল তুলাঙ্ক বলা হয়, জুল তুল্যাঙ্ক বলা হয়।
এখন দেখো এই বিজ্ঞানী কোলোসিয়াস আবার এই যে জুল যে সূত্রটা প্রকাশ করেন, এই সূত্রকে বিজ্ঞানী কোলোসিয়াস আবার সাধারণভাবে প্রকাশ করেন। অর্থাৎ জুল কি করেছেন, বিজ্ঞানী জুল করেছেন হচ্ছে আমাদের সূত্রটা দিচ্ছেন, কিন্তু তার সূত্রটা ছিল একটু বেশি বিস্তৃত আর বেশি জটিল। এখন বিজ্ঞানী কোলোসিয়াস ওই একই সূত্রই দিচ্ছেন, কিন্তু সূত্রটা আর একটু সাধারণভাবে আর একটু সহজভাবে প্রকাশ করছেন বিজ্ঞানী কোলোসিয়াস, সাধারণভাবে প্রকাশ করেন। এখান থেকে বক্তব্য এইটুকু। আর দেখো এই যে একে কোলোসিয়াসের মতবাদ বলে, কোলোসিয়াসের মতবাদ বলে। দেখো পরবর্তী ভাই এই চ্যাপ্টারটা তো আমাদের নাই, তাইলে এই যে এগুলো দাগানো লাইন এগুলো পড়লেই তো হবে না মোটামুটি? হ্যাঁ, এই তো দাগানো লাইনগুলো পড়লে না। এখান তুমি এমনি এর জন্য পড়লে, থিওরির জন্য পড়লে, তোমার যে কোনো ভার্সিটির জন্য পড়লে ওই দাগানো লাইনগুলো পড়লে না, যেখানে তোমার এমসিকিউ আছে, শুধু মেডিকেল না, যে কোনো জায়গায় এমসিকিউ এর জন্য এই যে দাগানো লাইনগুলো দেওয়া আছে না, মার্কার দিয়ে দাগানো, এগুলো করলে না। আচ্ছা দেখো এখানে সূত্র আছে, যে এই সূত্রটা এইটুকু পড়তে দেখো, প্রদত্ত তাপ সমান কি, অভ্যন্তরীণ শক্তি যোগ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যোগ বাহ্যিক কাজ। অভ্যন্তরীণ শক্তি প্রদত্ত তাপ সমান অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সমান হচ্ছে বাহ্যিক কাজ। এটাকে এইভাবে আমরা বলতে পারি ডিকিউ। ডিকিউ সমান, এবার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, এখানে এরকে আমরা কি বলবো, ডিইউ। আর বাহ্যিক কাজকে আমরা প্রকাশ করবো ডিডব্লিউ দ্বারা। এটা এই সমীকরণটা আমরা খুব তাড়াতাড়ি সামনে পাবো। দেখো এখানে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো কি কি, এগুলো করতে হবে। তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাপ ও কাজের ভিতরে সম্পর্ক স্থাপন করে। দেখো কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। দেখো আমরা যদি কোনো কিছু ব্যয় না করি তাহলে কিন্তু আমরা বাজার থেকে কিছু কিনতে পারবো। সেরকম আমরা যদি এই সিস্টেমে যদি কোনো তাপ ব্যয় না করে, তাহলে সে কোনো কাজ বা শক্তি কিছুই পাবেন, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে আমাদের একটা তাৎপর্য। দেখো কাজ ও তাপ একে অপরের সমতুল্য, সমতুল্য মানে হচ্ছে আমাদের সমানুপাতিক, সেটাই বোঝাইছে। দেখো এটি শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া আর কিছুই না, শক্তির সংরক্ষণ সূত্র ছাড়া আর কিছুই না। কোনটি? এটা হচ্ছে এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে এই যে শক্তি সংরক্ষণ সূত্র ছাড়া আর কিছুই নেই। দেখো আর এমন যন্ত্র উদ্ভাবন হয়নি যা জ্বালানি বা শক্তি ব্যতি রেখে কাজ করতে সক্ষম। ঠিক আছে, তো জ্বালানি বা শক্তি ছাড়া আমাদের আছে কোনো যন্ত্র কিন্তু চালু হবে না। এই জাস্ট সিম্পল কিছু কথা এখানে তাৎপর্য দেওয়া রয়েছে। এবং এখানে এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যার ভিতরে দেওয়া কি রয়েছে, এখন প্রথম সূত্র ব্যবহার করে তাপ অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। কি সম্পর্ক স্থাপন করেছে? এই যে এইখানে যতটুকু পড়লাম এইটুকু কিন্তু আমাদের মেন। দেখো যে এই যে প্রদত্ত তাপকে ধরা হয়েছে ডি কিউ, আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিকে বলা হয়েছে ডি ইউ, আর কাজকে বলা হয়েছে ডি ডাব্লিউ। এখন এই ডি ইউ কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, আর ডি কিউ কে যদি ওই পাশে নিয়ে যাই, ডি ডাব্লিউ কে যদি, সরি এখানে থাকবে, আর ডি ডাব্লিউ যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এভাবে বলতে পারি ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। তাহলে আমরা কি বলতে পারি, যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হচ্ছে যে পরিমাণ আমরা তাপ দেব আর যে পরিমাণ আমরা কাজ পাবো তাদের পার্থক্য বা তাদের বিয়োগফলের সমান। এখানে দেখো এখানে বলা হয়েছে যে ডি ইউ সমান ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ। এখন দেখো এই যে সত্যসমূহ আছে যে ডি কিউ, এই যে ডি কিউ ধনাত্মক কখন হবে আর ডি কিউ ঋণাত্মক কখন হবে, এটা আমরা একটা ছকের মাধ্যমে মনে রাখবো। এই সফটওয়্যার মাধ্যমে আমি মনে রাখবো। দেখো কখন ডিকিউ হচ্ছে আমাদের ধনাত্মক হবে, কখন ডিইউ ধনাত্মক হবে, কখন ডিডব্লিউ ধনাত্মক হবে, এটা আমরা মনে রাখবো এই ছকের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো কখন আমাদের ডিকিউ অর্থাৎ যখন ডিকিউ ধনাত্মক হবে, যখন হচ্ছে আমাদের সিস্টেমে তাপ সরবরাহ করা হবে, তখন হচ্ছে আমাদের ডিকিউ ধনাত্মক হবে। আর ডিইউ কখন ধনাত্মক হবে, যখন অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর ডিডব্লিউ হচ্ছে যদি সিস্টেম কাজ করে,
অর্থাৎ সিস্টেম যদি কাজ করে তাহলে হচ্ছে আমাদের ডিডব্লিউ ধনাত্মক। তো এটা আমরা একটা লাইনের মধ্যে মনে রাখবো, দেখো সিস্টেমে যা বাড়ে, সিস্টেমে যা বাড়ে বা সিস্টেম যা করে তাই তখন হবে ধনাত্মক। আর যদি সিস্টেম তাপ হারায় বা সিস্টেম হচ্ছে তাপের হ্রাস পায়, অর্থাৎ আবার যদি সিস্টেমের উপরে কাজ করায় তাহলে সেই সকল ক্ষেত্রে হবে আমাদের ঋণাত্মক। তো এই লাইনটা দেখবো, দেখো ডিকিউ যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হচ্ছে, দেখো তাপ সরবরাহ করা মানে কি সিস্টেমে তাপ বাড়ানো। তো দেখো এটাই সেম কথা লেখা এখানে নোট, সিস্টেমে যদি যা বাড়ে, সিস্টেমে দেখো ডিকিউ এখানে সিস্টেম সরবরাহ করলে সিস্টেম বাড়তেছে, তাহলে এখানে ডিকিউ ধনাত্মক। আর কখন ডিকিউ যখন হচ্ছে যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু আমাদের ডিকিউ ধনাত্মক, তখন আমাদের ডিকিউ ধনাত্মক। আর যখন সিস্টেম কাজ করতেছে, সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়, অর্থাৎ সিস্টেম যখন কাজ করে তখন কিন্তু ডিকিউ ডি ডব্লিউ ডেল ডব্লিউ ধনাত্মক। আর যখন এর বিপরীত হবে অর্থাৎ সিস্টেমের হ্রাস পাবে বা সিস্টেমের উপরে কাজ করা হবে তখন সেই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ডিডব্লিউটা কি হবে, এই ডিডব্লিউ ডিকিউ ডিইউ সবগুলো আমাদের ঋণাত্মক হবে। তো এগুলো জাস্ট এইখানে বলা হয়েছে, একটু যেন আগের পেজে এই যে এইখানে বলা হয়েছে যে এই শর্ত সময় ডিকিউ কখন ধনাত্মক হবে, এই যে ডিকিউ ধনাত্মক হবে যদি সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, আর ঋণাত্মক হবে যদি সিস্টেম থেকে তাপ বাইরে যায়। তাপ বাইরে গেলে কি হবে, সিস্টেমে তাপ হ্রাস পাবে, হ্রাস পাইলে তখন নেগেটিভ হবে। আর দেখো যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় তাহলে আছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় তাহলে ডিকিউ ধনাত্মক, আর যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে হবে ডিকিউ ঋণাত্মক। আর সিস্টেম যদি কাজ করে, সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে তাহলে হবে ডিকিউ ধনাত্মক, আর যদি পরিবেশ সিস্টেমের উপরে কাজ করে তাহলে হবে ডিকিউ ঋণাত্মক। ঠিক আছে। তো দেখো যদি ধরো ডিকিউ হচ্ছে একটা মানুষ, এই মানুষটা যদি আরেকজন মানুষের উপর কাজ করে, আরেকজন মানুষকে কাজ করায় তাহলে এর কি, এর পাওয়ার বাড়বে না, এর পাওয়ার বাড়বে না। আর যদি আরেকজন মানুষ যদি এই মানুষকে কাজ করায় তাহলে কি হবে, এর পাওয়ার হচ্ছে কমে যাবে। তাহলে এরকম ডিকিউ হচ্ছে সিস্টেম যদি আরেকজনের উপরে অর্থাৎ পরিপার্শ্বের উপরে কাজ করে তাহলে ডিকিউ তখন ধনাত্মক থাকবে। আর সিস্টেম যদি আমাদের যদি অন্য কেউ সিস্টেমের উপরে কাজ করে অর্থাৎ পরিপার্শ্ব যদি সিস্টেমের উপরে কাজ করে তাহলে ডিকিউর পাওয়ার কমে যাবে অর্থাৎ ঋণাত্মক হবে ডিকিউ ডিডব্লিউ। ঠিক আছে। তো এখানে এই শর্ত সময় জাস্ট এইগুলো দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার। এখন দেখো আমরা কোনটাতে কি, এখানে দেখো কিছু কিছু রয়েছে সমষ্ণ রয়েছে, আর রয়েছে রুদ্ধতাপীয়, আর রুদ্ধতাপীয় রয়েছে। দেখো সমউষ্ণ, সম উষ্ণ, সমউষ্ণ কি, সম উষ্ণ, সম যোগ উষ্ণ। এখন এই উষ্ণ মানে কি, উষ্ণ মানে হচ্ছে আমাদের তাপমাত্রা, উষ্ণ মানে হচ্ছে উষ্ণতা মানে আমাদের তাপমাত্রা। এখন যদি কোনো কিছু তাপমাত্রা যদি আমাদের ধ্রুব থাকে সমান থাকে তাহলে আগেও আমাদের এক্স ছিল, এই সিস্টেমে কাজ করার পরেও আমাদের এক্সই থাকতেছে। যদি যদি তাপমাত্রা সমান থাকে তাহলে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পাবে, কিছুই কিন্তু হবে না। অর্থাৎ তখন কিন্তু আমাদের ডিইউ যে অভ্যন্তরীণ শক্তি ছিল সেটা কিন্তু জিরো হয়ে যাবে, সেটা কিন্তু কি হবে, জিরো হবে। আর এখানে যে ডি কিউ পাচ্ছি এই কিউটা কিন্তু আমাদের তাপমাত্রা না, এটা কিন্তু তাপ, এটা কিন্তু তাপ। আর এই ডি ইউটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আমাদের পরোক্ষভাবে নির্ভর করে এই যে তাপমাত্রা থাকবে অর্থাৎ যে উষ্ণতা থাকবে উষ্ণতার বৃদ্ধির উপর। এখানে দেখো সম উষ্ণ মানে সমান উষ্ণ, অর্থাৎ আগেও যেরকম উষ্ণতা ছিল পরেও সেরকম উষ্ণতা, সেজন্য এখানে কিন্তু ডি ইউ এই আচ্ছা এই তাপমাত্রার পরিবর্তন হবে না। এখন তাপমাত্রা যদি বৃদ্ধি না পায় তাহলে তো সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ যে গতি শক্তি তা তো বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না, তাহলে ডিকিউ অর্থাৎ এই যে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি বা হ্রাস এটাকে এত জিরো হয়ে যাচ্ছে। সেজন্য দেখো এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি, কিন্তু এখানে ডিইউ জিরো বলে আমাদের সমষ্ণর ক্ষেত্রে কি হবে, ডিকিউ সমান ডিইউ, ডিকিউ সমান ডিইউ, ব্যাস এটাই। আর এখানে দেখো এই যে যদি এই যে সমষ্ণ পরীক্ষা যদি কাজ প্রক্রিয়ার কাজ যদি হয় তাহলে সেটা কত হবে, সেটা হবে আমাদের ডব্লিউ সমান কিউ সমান এন আর টেলন ভি টু ভাগ ভি অন, ভি টু ভাগ ভি অন, ভি টু ভাগ ভি অন। দেখো আমরা এখানে এই ম্যাথটা দেখবো ছোট করে যে কাজটা আছে সেই কাজটা দেখো। এখানে রয়েছে কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল চাপ বর্জন করে, কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে 500 জুল তাপ বর্জন করে। এখন
ব্যবস্থা মানে কিন্তু এখানে সিস্টেম, ব্যবস্থা মানে হচ্ছে সিস্টেম, সিস্টেম। এখন সিস্টেমে কিন্তু তাপ দেওয়া হচ্ছে না, সিস্টেম কিন্তু তাপ বর্জন করতেছে। তাহলে ব্যবস্থাটির অভ্যন্তরীণ অন্তঃস্থ শক্তি পরিবর্তন নির্ণয় করো, অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এখন দেখো এখানে যেহেতু তাপ বর্জন করতেছে, অর্থাৎ সিস্টেমে কিন্তু তাপ দেওয়া হচ্ছে না, সিস্টেমে কিন্তু তাপ নেওয়া হচ্ছে, সেই জন্য কি হবে, সেই জন্য কিন্তু আমাদের এখানে যে ডি ইউটা ছিল, সরি ডি কিউটা ছিল, এটা কিন্তু আমাদের মাইনাস হবে 500, -500 ডিগ্রি চলে যাবে। ঠিক আছে, তো দেখো ব্যবস্থাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। আর এখানে দেখো রয়েছে আমাদের ধ্রুব আয়তন, ধ্রুব আয়তন অর্থাৎ আয়তন কিসের সাথে সম্পর্কযুক্ত, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে কাজ হবে, আর আয়তন যদি হ্রাস পায় তাহলেও কিন্তু ঋণাত্মক কাজ হবে। কিন্তু দেখো যদি আয়তন সেম থেকে যায়, তাহলে আয়তনের যদি সেম থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না, অর্থাৎ ডি কিউ কিন্তু তখন আমরা পাবো কত, 0, ডি কিউ পাবো কত, 0, 0 পাবো। সেজন্য দেখো এখানে যদি আমরা ধরো সূত্রটা লিখলাম এরকম, সরি এই ডি ডব্লিউ 0 পাবো, ডি ডব্লিউ 0 পাবো, আর ডি কিউ পাইছি -500 জুল। এখন দেখো যদি আমরা এখানে সূত্রটা লিখি, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ, ডি ডব্লিউ, এখানে কিন্তু ধ্রুব আয়তন বলেছে, কিন্তু আমরা বলে এখানে কিন্তু আমরা যে ডি ডব্লিউ এখানে 0 বসাতে পারি। আর এখানে বের করতে গেছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন মানে ডি ইউ, মানে ডি ইউ। আর এবার আমরা ডিকিউ কত পাইছি, এখানে যেহেতু তাপ বর্জন করে, যদি তাপ গ্রহণ করতো তাহলে কিন্তু আমরা ডিকিউ পজিটিভ নিতাম, কিন্তু যেহেতু তাপ বর্জন করতে চাই তাই আমরা এটা নেগেটিভ নিতাম। তাহলে ডিকিউ এর জায়গায় আমরা 500 বসায় দেবো, 500 বসায় দেবো। তাহলে কিন্তু ডিইউ সমান কত পাচ্ছি, অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হচ্ছে, -500 জুল, -500 জুল। এটা কিন্তু উত্তর, দেখো এটাই কিন্তু উত্তর। ঠিক আছে, এবার দেখো আমরা যাবো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধ তাপ, রুদ্ধ তাপ, রুদ্ধ তাপ অর্থাৎ তাপের আদান প্রদান হবে না। যদি তাপের আদান প্রদান না হয় তাহলে কি হবে, তাহলে ডি কিউ সমান 0 হয়ে যাবে, অর্থাৎ তাপ আগেও যা ছিল এখনো তাই রয়েছে। অর্থাৎ রুদ্ধ তাপ, একটা পাত্রের ভিতরে কোন জিনিস রয়েছে, এই জিনিসটা তাপ বাইরে বেরোতেও পারছে না, বাইরে থেকে তাপ নিতেও পারছে না, তাহলে এটা কিন্তু একটা রুদ্ধ তাপ প্রক্রিয়ায় রয়েছে, এটা কিন্তু একটা রুদ্ধ তাপ প্রক্রিয়ায় রয়েছে। ঠিক আছে, তো এরকম যদি কোনো কিছুর তাপ না বাড়ে আবার তাপ নাও কমে তাহলে সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া। এখন রুদ্ধতাপ প্রক্রিয়ায় কি হবে, ডি কিউ সমান 0 হবে, ডি কিউ সমান 0 হবে। তাহলে 0 সমান আমরা লিখবো ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন ডি ডাব্লিউ সমান লিখতে পারি এই ডি ইউটা এই পাশে এনে মাইনাস ডি ইউ, মাইনাস ডি, তাহলে এটা প্লাস হয়ে গেল। এটা কিন্তু আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ার যে সমীকরণ সেটা, ডি কিউ সমান ডি ডাব্লিউ সমান মাইনাস ডি ইউ। এবার দেখো এখানে বলা হয়েছে যদি রুদ্ধতাপ বা প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায় তাহলে তাপমাত্রাও হ্রাস পায়, ফলে তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ রুদ্ধতাপ প্রসারণে কি হবে, অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে, তাপমাত্রাও হ্রাস পাবে। অর্থাৎ ধরো এত এতটুকু জায়গায় একটা তাপ ছিল, এটা তাপ ছিল 5 জুল, সরি 5 ডিগ্রি সেলসিয়াস। এখন যখন আমরা এই এই যে এই 5 ডিগ্রি সেলসিয়াস যখন আমরা এত বড় একটা জায়গায় নিয়ে আসবো তখন কিন্তু এর ভিতর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হবে না। কেন হবে না, কারণ দেখো এর যে কাজগুলো, এর যে আয়তন, এই আয়তনটা বৃদ্ধি করতে, এত বড় করতে কিন্তু এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা কাজ কাজ করেছে, কাজ করে কি হবে, তখন দেখা গেলো এটা 1 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। কারণ এই 4 ডিগ্রি সেলসিয়াস কি কাজ করেছে, এটা আয়তনটা বৃদ্ধি করে, আয়তন বৃদ্ধি করে কি করেছে, প্রসারণ করেছে। এখানে বলেছে রুদ্ধতাপীয় প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রা হ্রাস পায়। আর রুদ্ধতাপ সংকোচনের সময় হবে কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ এইটা থেকে যখন আমরা আবার এইটা আনবো তখন হচ্ছে আমাদের 1 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হবে, অর্থাৎ তখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে আর গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সিম্পল। আর দেখো আমরা আগে পাইছিলাম এন লন V2/V1, আর এখানে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে কাজ সেটা হচ্ছে আমাদের R/গামা-1 T1 - T2। এত সূত্র প্রতিপাদন করার টাইম নেই। আরেকটা জিনিস দেখো, আমরা কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা পেয়েছিলাম, এখানে পাবো পরে T1 = V1 = T2 V2।
কিন্তু আমাদের এই যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু তা না। এখানে ওই সমীকরণটা কেমন, এইটা সমীকরণ হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা, অর্থাৎ পি ওয়ান ভি টু দি পাওয়ার গামা সমান পি টু ভি টু দি পাওয়ার গামা। এই 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 গামাটাই কিন্তু আমাদের সমষ্ণর সাথে আমাদের এই রুদ্ধতাপীয় পার্থক্য। ঠিক আছে, তো দেখো এখানে কিছু আমাদের জানার বিষয় লেখা আছে, জানার বিষয়। আর দেখো, আর এখানে কিছু ধ্রুব আয়তন। ধ্রুব আয়তন মানে আমাদের DW0, DW0 অর্থাৎ কোনো কাজ না করলে আমাদের ধ্রুব আয়তন হবে। তাই দেখো এই যে DQ সমান DQ, ডাব্লিউটা জাস্ট ডাব্লিউটা জিরো আনলে DQ সমান DU। আর সমচাপ প্রক্রিয়া হচ্ছে আমাদের, এটা হবে কেমন, সমচাপ প্রক্রিয়া হবে এরকম যে DQ সমান DQ প্লাস P ডেল ভি, ডেল ভি। এখন দেখো এখানে যে এই যে সমচাপ প্রক্রিয়া যে চাপ অর্থাৎ পি, এই পিটা স্থির থাকবে, তাই কোনোটা জিরো হবে না, কোনোটা চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে আমাদের এই যে আমাদের যে আয়তনটা থাকবে সেই আয়তনটা। সেই আয়তনটা চেঞ্জ হওয়ার জন্য আমরা ডেল ভি নেব, ডেল ভি নেব। আর তো ডি কিউ সমান আমরা কত পাচ্ছি, পি ডেল ভি, পি ডেল ভি। এটা জাস্ট ডি কিউ জায়গায় এটা জাস্ট প্রতিস্থাপন করতে, ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডেল ভি। দেখো জানার বিষয় আমরা কি দেখবো, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ চাপ ও আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। দেখো এটা হচ্ছে আমাদের কৃত কাজ ডি ডব্লিউ, আর এটা হচ্ছে চাপ পি এবং আয়তনের পরিবর্তন অর্থাৎ ডেল ভি। ডেল ভি কি, আয়তনের পরিবর্তনের গুণফলের সমান। ঠিক আছে, দেখো আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য, কৃত কাজ শূন্য। এখানে কত বলেছে, ডি ডব্লিউ বলেছে জিরো, সেটাই বলা হয়েছে সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সরবরাহকৃত তাপশক্তির সমান, সরবরাহকৃত তাপশক্তির সমান অর্থাৎ কৃত কাজ সমান, কৃত কাজ ডিডব্লিউ সমান কত, ডিডব্লিউ সমান কত, সরবরাহকৃত তাপশক্তি অর্থাৎ ডিকিউ। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, আর এবার দেখো রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ, মাইনাস ডিইউ, এটা কিন্তু মাইনাস, মাইনাস ডিইউ অর্থাৎ কৃত কাজ অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধির সমান। ঠিক আছে, জাস্ট এইগুলো করলেই না, এই চারটাই এখানে জানার বিষয়। নতুন এডিশনের বইতে অ্যাড করা হয়েছে, সেই জন্য এখানে অ্যাড করে দিচ্ছি। এই চারটা তোমাদের বইতে লিখে নেবো। আমরা যাবো পরবর্তীতে। দেখো তাপগতীয় ব্যবস্থা, তাপগতীয় ব্যবস্থা। এখানে দেখো তাপগতীয় ব্যবস্থা আমাদের তিন ধরনের তাপীয় সিস্টেম আছে। তাপীয় সিস্টেম আছে কয় ধরনের, তিন ধরনের। কি কি, উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। উন্মুক্ত, বদ্ধ আর বিচ্ছিন্ন। দেখো উন্মুক্ত মানে, উন্মুক্ত মানে চারিদিক থেকে খোলা, অর্থাৎ চারিদিক থেকে খোলা মানে তোমার এখান থেকে যে ভর থাকবে আর শক্তি থাকবে উভয় চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, উভয় চারদিকে ছড়িয়ে পড়তে পারে, সেই উন্মুক্তে ভর এবং শক্তি উভয় বিনিময় হতে পারে। আবার দেখো, আর বদ্ধতে হচ্ছে আমাদের শুধুমাত্র শক্তি, শুধুমাত্র শক্তি বিনিময় হবে কিন্তু ভর বিনিময় হবে না। এটাকে আমরা মনে রাখতে পারি এইভাবে, বশ বশ অর্থাৎ বদ্ধতে শক্তি, বদ্ধতে শক্তি বিনিময় হবে আর ভর বিনিময় হবে না। আর বিচ্ছিন্নতে আমাদের কোনোটি অর্থাৎ ভর ও শক্তি কোনোটাই বিনিময় হবে না, কোনোটি বিনিময় হবে না। তাহলে এটা কিন্তু আমাদের সিস্টেম, তাপীয় সিস্টেম তিন প্রকার। দেখো এবার আমরা দেখবো নিচে যে তাপীয় সিস্টেমের বিভিন্ন প্রকার, তাপগতীয় পরিবর্তন। তাহলে তাপগতীয় পরিবর্তন, আর এটা হচ্ছে সিস্টেম, আর এটা হচ্ছে সিস্টেমের তাপগতীয় পরিবর্তন। তাহলে যদি বলা হয় সিস্টেমের তাপগতীয় পরিবর্তন কত প্রকার, তাহলে কিন্তু তিন দিলে হবে না, তখন দিতে হবে চারটি। এই যে চার প্রকার, এটাই চার প্রকার। কি কি আছে, সমষ্ণ পরিবর্তন আছে, সমষ্ণ পরিবর্তন আছে, আর আছে রুদ্ধতাপীয় পরিবর্তন, সমায়তন পরিবর্তন, আর হচ্ছে সমচাপ পরিবর্তন, সমচাপ পরিবর্তন। দেখো এখান থেকে তাহলে এখানে একটা দেখো প্রশ্ন আছে, প্রশ্ন আছে কোনটি স্থির থাকবে, এই এক একটি পরিবর্তনের সময় কোনটি কোনটি স্থির থাকবে, জাস্ট এগুলো আমাদের দেখতে হবে। দেখো সম উষ্ণ, সম উষ্ণ, উষ্ণতা সমান অর্থাৎ তাপমাত্রা সমান, তাপমাত্রা, সরি এটা চলো একটা বানায়নি, টেবিল বানায়নি, এখানে টেবিল। এখন এখানে আমরা প্রথমে লিখবো সমষ্ণ, সমষ্ণ, সম উষ্ণ। উষ্ণতা মানে, উষ্ণ মানে কি, উষ্ণ মানে হচ্ছে আমাদের তাপমাত্রা সমান, অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির,
তাপমাত্রা স্থির, আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে কি স্থির থাকবে? অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে, অভ্যন্তরীণ শক্তি স্থির থাকবে। এখন যদি সমুষ্ণতে গেল হচ্ছে তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি স্থির। এবার আসবো আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায়। রুদ্ধতাপ, তাপীয় পরিবর্তন, রুদ্ধতাপীয় পরিবর্তন, আর এটা হচ্ছে সমুষ্ণ পরিবর্তন। দেখো রুদ্ধতাপ পরিবর্তনে আমাদের তাপ স্থির, তাপ, এখানে তো তাপমাত্রা নেই, এখানে তাপ স্থির। আর একটা জিনিস স্থির, সেটা হচ্ছে আমাদের এনট্রপি। এনট্রপি, এই এনট্রপিটা আমরা সামনে পড়বো, এনট্রপিটা আমরা সামনে অর্থাৎ অধ্যায়ের শেষের দিকে পড়বো। আর দেখা রয়েছে সম আয়তন। সম আয়তন বোঝাই যাচ্ছে আমাদের সম আয়তন অর্থাৎ আয়তন স্থির। আর সমচাপে কি? সমচাপে তো বোঝা যাচ্ছে চাপ স্থির। সমচাপে চাপ স্থির। তাহলে এইগুলো জাস্ট মনে রাখবো, এই উপরে দুটো বেশি গুরুত্বপূর্ণ, তাপমাত্রা আর অভ্যন্তরীণ শক্তি সমুষ্ণের ক্ষেত্রে, আর হচ্ছে আমাদের রুদ্ধতাপের ক্ষেত্রে কি কি বেশি হবে? তাপ আর এনট্রপি, তাপ আর এনট্রপি বেশি হবে। এখন দেখো আমাদের বিভিন্ন ক্ষেত্র আছে, আমাদের এমসিকিউতে আসে, এই ক্ষেত্রগুলো আমাদের দেখা লাগবে। কি কি ক্ষেত্র? দেখো, যদি আমাদের টায়ার ফেটে যায়, যদি আমাদের একটি গাড়ির টায়ার ফেটে যায়, সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ, সেটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রসারণ। আর যদি এই টায়ার ফেটে যাওয়ার কাজটা যদি হঠাৎ করে হয়, হঠাৎ অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, এই হঠাৎের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি হঠাৎ শব্দটা থাকে তাহলে হবে আমাদের রুদ্ধতাপীয়, আর যদি হঠাৎ না থাকে তাহলে হবে আমাদের সমষ্ণ প্রসারণ। দেখো, আর চলন্ত গাড়ির মধ্যে টায়ার, সেটা হচ্ছে আমাদের সমায়তন। এগুলো বইতে কনফিউজিং আছে বলে এখানে আমি তিনটে আলাদা করে লিখে দিছি। ঠিক আছে, তো এই তিনটে মনে রাখবো পরীক্ষার জন্য। দেখো, আমরা পড়বো হচ্ছে কি, এবার আমরা পড়বো সমষ্ণ পরিবর্তনের শর্তসমূহ। সমষ্ণ পরিবর্তনের শর্তসমূহ। দেখো, সমষ্ণ পরিবর্তনের আগে আমরা আর একটু পড়ে আসি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় গুলো আগে পড়বো। দেখো, রুদ্ধতাপের আগে পড়ার একটা কারণ আছে, আমি তোমাদের বলতেছি। দেখো, এখানে রুদ্ধতাপের ক্ষেত্রে প্রথমে একটু আগে যেটা দেখলাম যে এই যে পি ভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে ধ্রুবক, এটা ধ্রুবক, ঠিক আছে। আর টিভি গামা মাইনাস ওয়ান, এটাও একটা ধ্রুবক সমীকরণ। এই সমীকরণগুলো মনে রাখবা। এবার দেখো, এখানে রয়েছে রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখের তুলনায় বেশি খাড়া। বেশি খাড়া কিন্তু কত গুণ খাড়া? এই খাড়াটা হচ্ছে আমাদের গামা গুণ, গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া, আমার গুণ খাড়া। দেখো, সমষ্ণ পরিবর্তন সত্য সময়, সমষ্ণ পরিবর্তনে সত্য সময়, এই সত্য সময় মনে এই সরি সমষ্ণ না, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপে, রুদ্ধতাপে অর্থাৎ অ্যাডিয়াবেটিক পরিবর্তন চেঞ্জ। দেখো, এই যে রুদ্ধতাপ পরিবর্তনের সত্য সময়, এই সত্য সময়ের ভিতরে আমরা একটা বর্ণ খুঁজে রাখবো সবসময়, সেটা হচ্ছে আমাদের ক। ক, এই ক, এই ক, এই রুদ্ধতাপের ক্ষেত্রে ক আছে দেখো সব জায়গায়। যেমন দেখো, প্রথম যে সত্য, সেটা হচ্ছে আমাদের মূল যে সব ওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের কুপ্রবাহী, অর্থাৎ এখানে যে রুদ্ধতাপ পরিবর্তন যে গ্যাসকে রাখতে হবে, এই গ্যাসকে রাখতে হবে কিন্তু আমাদের একটি কুপরিবাহী পাত্রে। কেমন পাত্রে রাখতে হবে? একটা কুপরিবাহী পাত্রে। ক, দেখো, চতুর্পার্শ্বস্থ মাধ্যমে তাপভেদা কেমন হতে হবে? কম হতে হবে। চতুর্পার্শ্ব মাধ্যমে তাপভেদা কেমন হতে হবে? কম হতে হবে। দেখো, এখানে ক। এটা দেখো, চাপ পরিবর্তন খুব দ্রুত, চাপ পরিবর্তন খুব দ্রুত। এখন এই দ্রুত ইংরেজি কুইক, কুইক। দেখো, কুইকে দুটো ক আছে, তাহলে কুইক অর্থাৎ রুদ্ধতাপের পরিবর্তন হবে খুব কুইকলি। সেজন্য এই তিনটা হচ্ছে আমাদের তাপীয় তাপগতি রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্ত। আর শর্তগুলো আমরা কি দিয়ে মনে রাখবো? ক দিয়ে মনে রাখবো। কি দিয়ে? ক দিয়ে, ঠিক আছে। বা দেখো, তো তাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য, এখন দেখো এখানেও রয়েছে সেম বিষয়, দ্রুত পরীক্ষা অর্থাৎ কুইক, কুপরিবাহী পাত্র প্রয়োজন, আর তাপভেদা নিম্ন, তাপভেদা নিম্ন হতে হবে, নিম্ন বা কম, নিম্ন বা কম একই, কম হতে পারে। আর দেখো, পি টু দি পাওয়ার গামা সমান পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, এই প্রথমে এখানে যেটা পড়লাম সেটা। আর এই যে অধিক খাড়া, অধিক খাড়া, রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ হতে অধিক খাড়া, এটাকে কিন্তু আমরা যখন আমরা সমষ্ণ করব, সমষ্ণ দিক থেকে যদি দেখতে যাই, তাহলে যদি সমষ্ণ আগে নিয়ে যায় তাহলে কেমন ভাবে লিখতে, দেখো, সমষ্ণ লেখ
সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখের তুলনায় তাপীয় লেখের তুলনায় কম খারাপ। তো আগে আমাদের রুদ্ধতাপীয় আছে নাকি সমষ্ণ আছে এটা আগে দেখে নিতে, ঠিক আছে। দেখো আমরা এবার যাব আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে। এখানে যে যা যা পেয়েছি সমষ্ণ পরিবর্তনে তার বিপরীত গুলো পাবো। দেখো এখানে সমষ্ণ পরিবর্তনে আমরা যাব, সমষ্ণ পরিবর্তনের চেঞ্জ হবে। এখানে ছিল কুপরিবাহী পাত্রে রাখতে হবে, এখন কুর বিপরীত কি সু, অর্থাৎ সমষ্ণ পরিবর্তনে গ্যাসকে সুপরিবাহী পাত্রে রাখতে হবে। দেখো তাপ গ্রহণ ক্ষমতা এখানে ছিল কম, কমের বেশি কি উচ্চ বা বেশি, তাহলে চতুর্পার্শ্বীয় তাপগ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ রাখতে হবে, উচ্চ। আর চাপ পরিবর্তন ধীরে ধীরে, আর ওইখানে কি ছিল কুইক ছিল, রুদ্ধতাপীয়তে ছিল কুইক, আর এখানে দিতে হবে ধীরে ধীরে, ঠিক আছে। আর দেখো তাপ গ্রহণ বর্জনের তাপমাত্রা স্থির থাকবে, কারণ হচ্ছে আমাদের সমষ্ণ পরিবর্তনে তাপমাত্রা স্থির। আর দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো এখন একদম শর্তের মতো। এখন ধীর প্রক্রিয়া, সুপরিবাহী পাত্র, তাপগ্রহিতা উচ্চ, আর এটা হচ্ছে পিভি ধ্রুবক। এখন এই পিভিটা আমরা কিন্তু রসায়নে আর এক বিজ্ঞানীর যে সূত্র, সেই সূত্রে পেয়েছিলাম। তিনি সেটা কার সূত্র, সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। তাহলে যদি বলা হয় বয়েলের সূত্র কোন পরিবর্তনে খাটে, কোন পরিবর্তনের ক্ষেত্রে খাটে হচ্ছে আমাদের বয়েলের সূত্র, তাহলে কিন্তু হবে হচ্ছে আমাদের কোন পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনে কি খাটে, সমষ্ণ পরিবর্তনে আমাদের বয়েলের সূত্র খাটে, ঠিক আছে। দেখো যেটা ওই পাশে লিখলাম, সমষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া। কত গুণ কম খাড়া, গামা গুণ। আর যদি বলা হয় কত গুণ খাড়া, সমষ্ণ লেখ, এই প্রশ্নটার উত্তর তোমরা বলো। সমষ্ণ লেখ হচ্ছে আমাদের সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখের তুলনায় কত গুণ খাড়া, রুদ্ধতাপীয় লেখের তুলনায় কত গুণ খাড়া, এটা উত্তর লেখো, দেখি কেমন বুদ্ধি। কত গুণ খাড়া, ঠিক আছে, উত্তরটা লেখো। উত্তর কি, ওই পাশে কিন্তু পাইছিলাম আমাদের রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখের তুলনায় গামা গুণ খাড়া। তাহলে যদি বলা হয় সমষ্ণ লেখ রুদ্ধতাপীয় লেখের তুলনায় কত গুণ খাড়া, উত্তর কি হবে? হ্যাঁ, 1 ভাগ গামা গুণ, শিহাব বলছো 1 ভাগ গামা। হ্যাঁ, উত্তর হবে আমাদের 1 ভাগ গামা গুণ, 1 ভাগ গামা গুণ। কারণ এটা জাস্ট উল্টে যাচ্ছে, ওইখানে গামা ছিল আর এখানে জাস্ট উল্টে দেওয়া হলো 1 ভাগ গামা গুণ। তো এটা যদি পরীক্ষার আমার একটু বুদ্ধি দিয়ে আসে, একটু বুদ্ধি করে করো সবগুলো আর কি। দেখো এখানে, দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একদম বয়েলের সূত্র, পিয়ন ভিয়ন, খুবই সহজ অঙ্ক। এটা নিয়ে করবো, পিয়ন ভিয়ন। মেডিকেলে এরকম প্রশ্ন আসবে, মেডিকেলের নিচেরটার মতো কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এটা আসবে না, কিন্তু এরকম প্রশ্ন আসবে, কারণ এগুলো আমরা মুখে মুখে হিসাব করতে পারি, ঠিক আছে। পরের পেজে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন পড়লাম, ঠিক আছে। এখানে লাগবে না, এখানে বলতে দেখো 1.4 অনুসারে যে মোলার আপেক্ষিক তাপের একক, মোলার আপেক্ষিক তাপের একক কত, তাপ বা তাপ ধারণ ক্ষমতার একক জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন, এই দুটো পড়তে হবে, ঠিক আছে। আর এখানে দেখো এই যে মোলার আপেক্ষিক তাপ এর দুটো রয়েছে, একটা হচ্ছে সিপি, একটা রয়েছে সিভি, একটা হচ্ছে সিপি, একটা রয়েছে সিভি, ঠিক আছে। আর এই লাইনটা করতে দেখো সিপি এর মান সিভি এর থেকে বেশি, অর্থাৎ সিপি
গ্রেটার দেন সিবি, এটা বোর্ড এক সাইডে এখানে লিখে রাখো, সিপি গ্রেটার দেন সিবি, ঠিক আছে। জাস্ট এগুলো। আর এর হচ্ছে তোমার যে এককটা রয়েছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। পরবর্তী পেজে যাই। দেখো এই দুটি পার্থক্য কত, আর পার্থক্য হচ্ছে আর। হ্যাঁ এই লাইনে পড়তে হবে, এই লাইনে একটু আসতে হবে। দেখো এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই আমরা যে এত সময় গামা গামা বলতেছি, এই গামাটা আসলে কি, এই গামাটা আমাদের কি, এই গামার মান বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এবং কোনটার ক্ষেত্রে কত রকম হয় সেটা আমাদের দেখবো। দেখো যদি আমাদের এক পারমাণবিক গ্যাস হয়, এক পারমাণবিক গ্যাস কোনগুলো, এখন হচ্ছে আমাদের একটা করে লেখা যায়, হিলিয়াম, আর্গন, নিয়ন, নিয়ন, আর্গন, এগুলো হচ্ছে আমাদের এক পারমাণবিক গ্যাস। এগুলোর ক্ষেত্রে আমাদের মান হচ্ছে 1.67, এটার মান গামার মান সবচেয়ে বেশি যখন এক পারমাণবিক হবে। যখন দ্বিপারমাণবিক হবে অর্থাৎ কেমন, ক্লোরিন, ক্লোরিন, বোরোমিন, তারপরে হচ্ছে তোমার অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো এরকম, অর্থাৎ দুটো করে পরমাণু থাকে সব ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে এই গামার মান হবে 1.40, 1.40। এখন দেখো আর বহু বহু পারমাণবিক মানে কি, বহু পারমাণবিক মানে কি, যেমন হচ্ছে O3 ওজোন গ্যাস, মিথেন CH4, CH4 মিথেন, তারপর হচ্ছে আমাদের আমাদের আরেকটা জিনিস ভালো, দেখো এখানে কিন্তু কার্বন ডাই অক্সাইড আছে, এখানে দুই দেখে অনেকে ভাবে যে এটা মনে হয় দ্বিপারমাণবিক, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের বহু বা ত্রিপারমাণবিক গ্যাস, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের 1.33। এখন দেখো বহু মানে কি, আমরা বেসিক্যালি বহু মানে ধরি হচ্ছে 3, এটা 1, এটা 2, এটা 3, এটা দেখো বহু পারমাণবিকের ক্ষেত্রে গামার মান কত হচ্ছে আমাদের 1.33। তাহলে দেখো এই 3 সাথে 3 মিল রয়েছে, 3 সাথে 3 মিল, 3 সাথে 3 মিল রয়েছে, অর্থাৎ বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের গামার মান হচ্ছে 1.33, আর দ্বিপারমাণবিক ক্ষেত্রে 1.40, আর এক পারমাণবিক ক্ষেত্রে 1.67। এগুলো জাস্ট না, এই মানগুলো মনে রাখবো, ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এবার দেখো এই গামার মানের গুরুত্ব কি কি আছে, গামার মানের গুরুত্ব কি কি আছে। এই গামার মান দ্বারা আমাদের গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়, গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়। আর গামা শব্দের বেগ, কোন শব্দের বেগের মান গামার উপর নির্ভর করে। আর আর কি, গামা রুদ্ধতাপ প্রক্রিয়া পর্যালোচনা করার জন্য, দেখো পি এর সাথে ভি রয়েছে, তারপরে আমাদের টি এর সাথে গামা, এই টিভি এবারে পড়লাম না, টিভি সূত্র, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক, এই সব ক্ষেত্রে অর্থাৎ এই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই গামার মান লাগবে, আর কোথাও লাগবে না, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের গামার মানের গুরুত্ব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো আমরা পরবর্তী পেজে যাব। এবার দেখো অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। দেখো অভ্যন্তরীণ শক্তি দুই ধরনের শক্তির যোগফল, কি কি শক্তি, তাপীয় শক্তি আর আণবিক স্থিতিশক্তি। তাপীয় শক্তি সরি এই যে গতিশক্তি, তাপীয় শক্তি যা এলোমেলোভাবে বিচরণশীল বস্তুগুলোর গতিশক্তি তাপীয় শক্তি, আর আণবিক স্থিতিশক্তি, এই দুটোকে আমরা মনে রাখতে পারি কি দিয়ে, আতা দিয়ে, আতা দিয়ে। দেখো আতে আমরা মনে রাখবো আণবিক স্থিতিশক্তি, আণবিক, আর ত দিয়ে আমরা মনে রাখবো তাপীয়, তাপীয় গতিশক্তি, তাপীয় গতিশক্তি, আর আতে মনে রাখবো আণবিক স্থিতিশক্তি, ঠিক আছে। তো এই এটা মনে রাখবো, ই সমান গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। এখান থেকে আর কি, এটা স্থির আয়তন, এটা হচ্ছে আমাদের আয়তন, যদি স্থির থাকে ওই পাশে পড়ছিলাম সমায়তন প্রক্রিয়া, যেটা ডিইউ সমান ডিকিউ ডিডব্লিউ জিরো। এখানে জাস্ট বলা আছে স্থির আয়তনে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি সরবরাহকৃত তাপের সমান, ব্যাস। পরবর্তী আর কিছু লাগবে না। এখানে দেখো, এখানে পড়তে হবে, এই যে প্রথমে এই লাইনটা পড়তে হবে, এই লাইনটা এখানে রয়েছে, দেখো মেয়ারের প্রকল্প, মেয়ারের প্রকল্প এখানে রয়েছে, দেখো কারণ অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, কেবলমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা তাপমাত্রার উপর নির্ভর করে, এটা এক বিজ্ঞানী বলেছেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে মেয়ার।
সেই বিজ্ঞানীর নাম কি? মেয়ার। দেখো কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না, আয়তনের উপর নির্ভর করে। এজন্য একে বলা হয় মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প। দেখো প্রশ্নে থাকলো, তোমাদের প্রশ্নে এরকম থাকলো যে মেয়ারের প্রকল্পে কোনটি স্থির থাকে। এখন ওইখানে তাপমাত্রাও থাকলো বা তাপও থাকলো, তখন কিন্তু একটা কনফিউশন তৈরি হবে। দেখো মেয়ারে রয়েছে ম আর তাপমাত্রাতেও রয়েছে ম, সেজন্য মেয়ারের প্রকল্প আমাদের তাপমাত্রা স্থির থাকবে, তাপ স্থির থাকবে না। ঠিক আছে, তাপ আর তাপমাত্রা কিন্তু এক না। এই দুটো জিনিস যেন ভুলাই না, এই দুটো জিনিস যেন কোনোভাবেই মানে ইয়ে না হয়, কনফিউশন তৈরি না হয়। দেখো এখানে একটা প্রশ্ন হয়েছে, কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে? এই উত্তর হবে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া। সামনে পড়বো প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, দেখো নিচে কি আছে দেখি। ওইখানে যে সমচাপ প্রক্রিয়া পড়ছিলাম, ওইখানে যে সমচাপ প্রক্রিয়া যে আলোচনা করছিলাম যে যে ডিকিউ সমান পি ডিভি হবে, এইগুলা জাস্ট এখানে দেয়া, অর্থাৎ ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এই ভি টু মাইনাস ভি ওয়ান মানে কিন্তু আমাদের কি ডেল ভি, অর্থাৎ তাপমাত্রার যে পার্থক্য, অর্থাৎ 2 নম্বর ভি টু থেকে ভি ওয়ান এর যে পার্থক্য, সেটাকে জাস্ট আমরা আগে প্রকাশ করছিলাম ডেল ভি দিয়ে, আর এখানে ভি টু মাইনাস ভি ওয়ান দিয়ে প্রকাশ করছি। এটা নিয়ে কনফিউশন তৈরি হলো। আর এই সীমাবদ্ধতা পাওয়া লাগবে না, এটা হচ্ছে তোমার সিকিউর জন্য, খ নাম্বারের জন্য লাগবে, এখন লাগবে না। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, আমরা কিন্তু এতক্ষণ পড়ছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন দ্বিতীয় সূত্রের মেন কথা হচ্ছে আমাদের তাপ শক্তি কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায় না। এই বক্তব্য হচ্ছে দ্বিতীয় সূত্রের ভিত্তি, অর্থাৎ তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিবর্তন করা যায় না। এখন তাপ শক্তিকে কখনোই সম্পূর্ণরূপে, অর্থাৎ আমরা যদি 100 জুল তাপ দিই, তাহলে আমরা কাজেও কিন্তু 100 জুল পাবো না। অর্থাৎ কিছু কাজ আমাদের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি করতে কাজে লাগবে, সেটাই জাস্ট বোঝানো হয়েছে। ঠিক আছে, তো দেখো বিজ্ঞানী কোলোসিয়াস এবং কেলভিন পৃথক পৃথকভাবে কার্নের উপযুক্ত তথ্যের যে সাধারণ তথ্য দেন তার গতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে পরিচিত। আর এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা সংক্ষিপ্ত রূপ রয়েছে যে ইফিসিয়েন্সি ক্যান নট বি অন, অর্থাৎ কার্যক্ষমতা কখনো অন হতে পারে না। ঠিক আছে, জাস্ট এবার দেখো আমরা পরের পেজে যাব। এই পেজে দেখো আমাদের এই যে বিভিন্ন বিজ্ঞানী যে প্রস্তাবনা বা আমাদের যে বিভিন্ন বিজ্ঞানী যে এই সূত্র বিবৃতিগুলো দিয়েছেন, এই বিবৃতিগুলো দেওয়া আছে। এখন পরীক্ষা দিতে পারে যে দেখা দিল বাইরের কোনো শক্তি কর্তৃক সম্পাদিত কাজ ব্যতি রেখে শীতল বস্তু হতে উষ্ণ বস্তুতে তাপ প্রবাহিত হতে পারে না। এই বিবৃতি কার? তো এগুলোর ক্ষেত্রে আমরা একটা লাইন মনে রাখবো। লাইনটা কি? লাইনটা হচ্ছে দেখো, এই লাইনটা মনে রাখবো। দেখো তো এই লাইনটা হচ্ছে, ক্লাসের বাইরে কেলিয়ে শক্তি পাবে অনবরত কোনজন। দেখো ক্লাসের, এই ক্লাস দিয়ে আমরা মনে রাখবো কোলোসিয়াস। এখন দেখো এই কোলোসিয়াসের প্রথমেই কিন্তু শুরু হচ্ছে বাইরে দিয়ে। দেখো বাইরে দিয়ে শুরু হচ্ছে, তার বিবৃতি প্রথমে কিন্তু শুরু হচ্ছে বাইরে, এখানেও বাইরে। দেখো কোলোসিয়াসের বিবৃতি শুরু হচ্ছে বাইরে, তাহলে আমরা রাখবো কোলোসিয়াস ক্লাসের বাইরে, অর্থাৎ কোলোসিয়াসের বিবৃতি শুরু হবে বাইরে দিয়ে। আর দেখো কেলিয়ে দিয়ে আমরা মনে রাখবো কেলভিন। এখন দেখো কেলভিনের যে বিবৃতি, এই বিবৃতি হচ্ছে আমাদের দেখো শক্তি, বিবৃতিতে আমাদের শক্তি কথাটা উল্লেখ আছে। তো কেলিয়ে শক্তি, এই শক্তি দিয়ে আমরা এই কেলভিনেরটা মনে রাখবো, আর অন্য কোনোটাই কিন্তু আমাদের শক্তির কথা উল্লেখ নেই। দেখো পাবে, পা দিয়ে আমরা মনে রাখবো প্লাঙ্ক। দেখো অনবরত, দেখো অনবরত, এই যে অনবরত। দেখো আর অন্য কোথাও কিন্তু আমাদের এই যে অনবরত শব্দের উল্লেখ নেই। দেখো চারটি এ রয়েছে,
বিবৃতি আছে, অন্য কোথাও কিন্তু আমাদের এই অনবরত শব্দের উল্লেখ নেই, শুধুমাত্র প্লাঙ্কের ক্ষেত্রে এই অনবরত শব্দের উল্লেখ রয়েছে। দেখো কার্ণ, কার্ণ দিয়ে কোন দিয়ে আমরা মনে রাখবো, কার্ণ, কার্ণ। আর জন দিয়ে আমরা মনে রাখবো কি, যন্ত্র, জন দিয়ে আমরা মনে রাখবো যন্ত্র। দেখো এই যে যন্ত্র তৈরি করা সম্ভব নয়, দেখো অন্য কোথাও কিন্তু আমাদের যন্ত্রের কথা বলা হয়নি, অন্য কোথাও কিন্তু আমাদের যন্ত্রের কথা বলা হয়নি, শুধুমাত্র এই কার্ণর বিবৃতি এই যন্ত্রের কথা বলা হয়েছে। তো এটা দিয়ে আমরা খুব সহজে কার বিবৃতি কোনগুলো আছে এইগুলো মনে রাখতে পারতো। ক্লাসের বাইরে কেলিয়ে শক্তিভাবে অনবরত কোনজন, কোলোসিয়াস বাইরে দিয়ে শুরু, কেলভিনে রয়েছে শক্তি, পাবেতে প্লাঙ্ক, আর অনবরত প্লাঙ্কের বিবৃতিতে অনবরত রয়েছে। আর কোনজন, কোনজনের হচ্ছে আমাদের কার্ণ, আর হচ্ছে আমাদের কার্ণর বিবৃতি কি রয়েছে, যন্ত্র রয়েছে, কানের বিবৃতিতে রয়েছে যন্ত্র। ঠিক আছে, তো এগুলো ক্লিয়ার, এই বিবৃতিগুলো ক্লিয়ার। ঠিক আছে, এবার দেখো এইখানে আমাদের এগুলো, এটা পড়বো আমরা একটু, যে মূল বক্তব্য, মূল বক্তব্যগুলো দেখো। দেখো তাপ গতিবিদ্যার শূন্যতম প্রথম ও দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য, মূল বক্তব্য কি কি আছে এই বক্তব্যগুলো দেখো। দেখো প্রথম সূত্রে বলা হয়েছে আমাদের শূন্যতম সূত্রের মূল বক্তব্য হলো তাপমাত্রা, তাপমাত্রা। এখানে আমরা কি দিয়ে মনে রাখতে পারি, টি দিয়ে, টি টেম্পারেচার, তাপমাত্রা মনে রাখতে পারি। তাপমাত্রা একটি পরিবর্তনীয় তাপগত চলরাশি। আর দ্বিতীয় সূত্রে আমরা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ সরি শূন্যতম সূত্রে তাপমাত্রা, আর প্রথম সূত্রে আমাদের অভ্যন্তরীণ শক্তি, একে আমরা মনে রাখবো ইউ দিয়ে, ইউ। আর দ্বিতীয় সূত্রের আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের এনট্রপি, এই এনট্রপিকে প্রকাশ করা এস দিয়ে, এস দিয়ে, এটা আমরা মনে রাখবো এস, এস দিয়ে মনে রাখবো। এনট্রপিকে প্রকাশ করা হয় কি দিয়ে, এস দিয়ে। তাহলে দেখো আমরা যদি এইগুলো এই তিনটিকে এক করে লিখি তাহলে কি পাবো, টাস, টাস। দেখো তা হচ্ছে আমাদের জিরো অর্থাৎ শূন্যতম সূত্র, ইউ হচ্ছে ওয়ান, আর এস হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। তাহলে আর কি কনফিউশন তৈরি হবে, কোন কোথায় হচ্ছে আমাদের কোনটা মূল বক্তব্য, কোনটা কোনতম সূত্রের, টাস, টি ইউ এস, জাস্ট এইটা মনে রাখো। টেম্পারেচার এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর এটা হচ্ছে এনট্রপি, এস তে এনট্রপি দ্বারা, এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করায়, টি ইউ এস, টাস। ঠিক আছে, দেখো পরের পেজে যাই। এভাবে রেখা রয়েছে, প্রথমে যেটা রয়েছে দ্বিতীয় সূত্র, যেহেতু দক্ষতা কখনো 100% হওয়া সম্ভব নয়, অর্থাৎ দ্বিতীয় সূত্রের দক্ষতা কত পার্সেন্ট হওয়া সম্ভব নয়, 100% হওয়া সম্ভব নয়। এবার দেখো এটা প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো। দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়ার কথা বলি। দেখো একটা বরফকে আমরা তাপ দিলাম, এটা বরফকে তাপ দিয়ে, বরফ ছিল এখানে, বরফ 0°C বরফ ছিল। এখন এই বরফকে আমরা তাপ দিয়ে 40°C তরল বানালাম, তরল, তরল। এখন এই 0°C থেকে 40°C তরল হতে এর যে পরিমাণ শক্তি লেগেছে সেটা ধরলাম আমরা এক্স জুল, সেটা ধরলাম আমরা এক্স জুল। এখন এই আমরা কি করব, ইনভার্স করব। এখন আমরা কি করব, ইনভার্স করব, ইনভার্স। দেখো এবার আমরা করব 40°C থেকে আমরা কি বানাবো, 0°C বরফ, বরফ। 40°C তরল থেকে 0°C বরফ, বরফ বানাবো। তাহলে বরফ বানালে কি হবে, দেখো এখানে যে এক্স জুল কাজ করছিল, এখানে আমাদের সেম একদম 100 জুল এক্স জুলই কাজ করবে, একদম এক্স জুলই কাজ করবে। তাহলে কি হচ্ছে এখানে, দেখো আমাদের বরফ থেকে তরলে যেতে যে পরিমাণ কাজ করা লাগছিল, তরল থেকে আমাদের বরফে যেতে কিন্তু সেম, একদম সেম, অর্থাৎ এক্স এক্স সেম পরিমাণ কাজ করা লাগতেছে। এটা হচ্ছে আমাদের কি জুল, এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কি প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, দেখো এখানে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি কি রয়েছে, দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখমুখী এবং বিপরীতমুখী প্রক্রিয়া প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। সেই কে প্রত্যাবর্তী প্রক্রিয়া, একে প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়, আর রিভার্সিবল প্রসেসও বলা হয়। ঠিক আছে, তো এখন দেখো এখানে এই প্রক্রিয়া অস্থিতি, স্থিতিগতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস, এই যে এগুলো থাকে না, এগুলো
থাকবে না। এই যে অস্থিতিস্থাপিকতা, সান্দ্রতা, ঘর্ষণ, বৈদ্যুতিক রোধ, চুম্বকীয় হিস্টেরেসিস, এগুলো থাকলে তো আমাদের শক্তি বাইরের পরিবেশে চলে যাবে, সেজন্য এগুলো থাকবে না। কোন প্রক্রিয়া থাকবে না? প্রত্যাবর্তী প্রক্রিয়া থাকবে না, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু থাকতে পারে। এবং দেখো প্রত্যাবর্তী প্রক্রিয়া কিছু সত্য আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া কিছু সত্য আছে। এই সত্যগুলো কি কি? এই সত্যটি হচ্ছে আমাদের এই প্রত্যাবর্তী প্রক্রিয়া খুব ধীরে ধীরে সংগঠিত হতে হবে, খুবই ধীরে ধীরে সংগঠিত হতে হবে, ঠিক আছে। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া কোনো অপচয়ী শক্তির সৃষ্টি হয় না, খুব কোনো অপচয়ী শক্তির সৃষ্টি হয় না। এখন দেখো এখানে রয়েছে ঘর্ষণ, সান্দ্রতা, রোধ, এই তিনটি হচ্ছে আমাদের অপচয়ী শক্তির উৎস। এই তিনটি হচ্ছে অপচয়ী শক্তির উৎস। যদি দেওয়া হয় অপচয়ী শক্তির উৎস নয় কোনটি, এই তিনটি দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম অন্য, যেটা হচ্ছে আমাদের অপচয়ী কোনো শক্তির অপচয় ঘটে না, তাহলে নয় যদি বলা হয় তখন কিন্তু ওই যেটা অপচয়ী শক্তির কোনো শক্তির অপচয় ঘটে সেটা কিন্তু উত্তর হবে। তো এই তিনটা মনে রাখবো, ঘর্ষণ, সান্দ্রতা এবং রোধ, ঠিক আছে। দেখো আমরা পরবর্তী পেজে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে আমাদের যে এই প্রক্রিয়া পড়লাম আমরা, প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই প্রক্রিয়াটার একদমই কেমন, একদমই ইনভার্স, অর্থাৎ একদমই বিপরীত। অর্থাৎ ওইটা হচ্ছে প্রত্যাবর্তন করতে পারতো, আর এখানে হচ্ছে পারে না, আর এই প্রক্রিয়াকে অপ্রত্যাগামী বা অপনেয় প্রক্রিয়া বলে। এটা যা প্রক্রিয়া অনৌপনেয় প্রক্রিয়া বলে, ঠিক আছে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা অনুপেয় প্রক্রিয়া। এখন দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে? দেখো ওইটা ছিল আমাদের খুব ধীরে ধীরে ঘটতো, আর এটা কেমন, এটা ঘটবে আমাদের খুব হঠাৎ আর স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ খুব কম সময়, কম সময় ঘটবে। কোনটা ঘটবে? আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর দেখো এটি দ্রুত প্রক্রিয়া, দ্রুত মানে কম সময়, তাপগতিক সাম্যাবস্থা বজায় রাখে না, কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু তাপগতিক সাম্যাবস্থা বজায় থাকবে, ঠিক আছে। এখন দেখো এখানে তুলনা করা হয়েছে, এখানে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার তুলনা করা হয়েছে। এই তুলনা প্রত্যাগামী প্রক্রিয়া ধীর প্রক্রিয়া, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে আমাদের দ্রুত প্রক্রিয়া। আর এই প্রত্যাগামী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, আর কি, আর হচ্ছে আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং একমুখী বিক্রিয়া। সাম্যাবস্থা বজায় থাকে আর অপ্রত্যাগামী বজায় থাকে না, ব্যাস এইটুকু পার্থক্য। দেখো আমরা কার্নো ইঞ্জিন পড়বো এবার। আমরা কি পড়বো? কার্নো ইঞ্জিন কি? কার্নো ইঞ্জিন বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী কার্নো এমন একটি ইঞ্জিন তৈরি করছিলেন যে ইঞ্জিনটাই আসলে কোনো মানে যে অপচয়ী শক্তি আমরা পড়লাম যে ঘর্ষণ, রোধ আর সান্দ্রতা, এ জাতীয় কোনো অপচয়ী শক্তির সৃষ্টি হয় না। এখন যদি অপচয়ী শক্তির সৃষ্টি না হয় তাহলে তো আমাদের পরিবেশেও কোনো কাজ করবে না। তখন ওই যন্ত্রটা যে আমরা কার্যক্ষমতা পাবো, সেই কার্যক্ষমতা হবে 100% কার্যক্ষমতা। অর্থাৎ যে কার্নো ইঞ্জিনের কার্যক্ষমতা ছিল হচ্ছে আমাদের কত? 100%। কিন্তু এই ইঞ্জিনটা শুধুমাত্র একটি কাল্পনিক ইঞ্জিন, এই ইঞ্জিনটা একটি কাল্পনিক ইঞ্জিন। এখন এই কার্নো ইঞ্জিন চারটি স্তরে কাজ করে। এই স্তর চারটি কি কি? একটি স্তর হচ্ছে আমাদের সমস্ত প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, আর একটা হচ্ছে আমাদের সংকোচন, আর একটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে এই চারটা হচ্ছে আমাদের চারটি স্তরে কাজ করে আমাদের কার্নো চক্র। এখন দেখো ইঞ্জিনের বর্ণনা। এখন ইঞ্জিনের বর্ণনায় আমাদের যে ভিতরে যা আছে এগুলো পড়া লাগবে না, শুধুমাত্র আমাদের যে দেখো এখানে লেখা আছে এইচএল মানে হেডলাইন গুলো পড়তে হবে। দেখো সিলিন্ডার, এটা হচ্ছে আধার বা উৎস, এটা হচ্ছে গামলা বা গ্রাহক, আর এটা হচ্ছে আসন। এটা আমরা মনে রাখবো গাসা দিয়ে। আমরা জানি কি গাসা, কিন্তু আমরা সহায়িকা না লিখে এখানে জাস্ট দন্তস্বা দিয়ে লিখলাম। এবং এটা দিয়ে কি লিখবো? দিয়ে আমরা লিখবো সবার শেষে কি রয়েছে? আসন। আবার দিয়ে আমরা কি লিখবো? আধার, অর্থাৎ তাপ, আধার। দিয়ে কি লিখবো? দিয়ে আমরা লিখবো গ্রাহক। আর দন্তস্বা দিয়ে আমরা লিখবো সিলিন্ডার। তাহলে সিলিন্ডার এগুলো হচ্ছে আমাদের কিসের উদাহরণ? এগুলো হচ্ছে আমাদের যে ইঞ্জিনের, কার্নোর ইঞ্জিনের যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো আসন, আধার, সিলিন্ডার আর গ্রাহক, এই চারটি, ঠিক আছে। তো এগুলো করতে হবে।
দেখো কার্নোট চক্রে কেন কার্নোট চক্র হচ্ছে আমাদের 100% হয়, তাই দেখো কোনো ঘর্ষণ নেই, খুব ধীরে ধীরে ঘটে, খুব ধীরে ধীরে ঘটে। এখন যেটা ধীরে ধীরে ঘটবে সেটা কিসের উদাহরণ? সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ, প্রত্যাগামী প্রক্রিয়া উদাহরণ ধীরে ধীরে ঘটা। আর এখানে দেখো স্থির তাপমাত্রা, অর্থাৎ বাইরের বাইরের কোনো শক্তির সাথে আদান প্রদান হবে না, অর্থাৎ বাইরের পরিবেশে কোনো কাজ করবে না। সেজন্য এখানে যে এটা পাওয়া যাবে সেটা হবে কার্যক্ষমতা পাওয়া যাবে আমাদের 100%। যদি বলা হয় কার্নোট ইঞ্জিনের কার্যক্ষমতা কত, তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে বলে দেবা 100%। কিন্তু কার্নো ইঞ্জিন আর তাপীয় ইঞ্জিন কিন্তু এক না, সেটা আমরা সামনে দেখো। দেখো তাপ ইঞ্জিন, এবার আমরা চলে আসলাম কোথায়? তাপ ইঞ্জিনে। এবং এত সময় আমরা পড়ছিলাম কার্নো ইঞ্জিন, আর এটা হচ্ছে কার্নো ইঞ্জিন কিন্তু ছিল কাল্পনিক, কিন্তু তাপ ইঞ্জিন কিন্তু আমাদের বাস্তবিক। বাস্তবিক আমরা যে ইঞ্জিনগুলো মোটরসাইকেল, কার অথবা কোনো শিল্প কারখানায় কোনো যন্ত্র পরিচালনা করার জন্য যে ইঞ্জিনগুলো আমরা দেখি, এই ইঞ্জিনগুলো কিন্তু আমাদের কোন ইঞ্জিন? এই তাপ ইঞ্জিন, এই তাপ ইঞ্জিন। মানে আমাদের কি কি ধরনের তাপ ইঞ্জিন আছে? দেখো বাষ্পীয় আছে, পেট্রোল আছে, আর ডিজেল আছে। বাষ্পীয়, পেট্রোল আর ডিজেল, বাষ্পীয়, পেট্রোল আর ডিজেল। বা দেখো দেখো বাষ্প ইঞ্জিনের তুলনায়, এই লাইনটা করতে হবে, এটা সত্য মিথ্যা দিয়ে আসতে পারে। বাষ্প ইঞ্জিনের তুলনায় আমাদের পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি, বাষ্প ইঞ্জিনের তুলনায় আমাদের পেট্রোল ইঞ্জিনের দক্ষতা বেশি। এবার দেখো আমরা দেখো ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতাকে আমরা প্রকাশ করব ইটা দিয়ে, ইটা দিয়ে। আর ইটা সমান আমরা লিখবো যে ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি, ভাগ হচ্ছে ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তি। এখন কাজে রূপান্তরিত তাপ শক্তি কি? সেটা হচ্ছে আমাদের যে আমরা যে তাপ দেব আর আমরা যে তাপ পাবো, সেই দুটি তাপের পার্থক্য, অর্থাৎ Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2। ধরো Q1 আমরা হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের তাপ উৎস, উৎস তো দিয়েছিলাম। আর আমরা যখন পাচ্ছি সেটা কত পাবো? সেটা হচ্ছে Q2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গ্রাহক, গ্রাহকের তাপমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাহকের তাপমাত্রা। আর নিচেও আমাদের পাবো হচ্ছে Q1, অর্থাৎ Q1 আমাদের কি? তাপ উৎসের, তাপ উৎস, অর্থাৎ আমরা কি পরিমাণ তাপ শক্তি দিচ্ছি। দেখো এখন এটারে যদি আমরা এইভাবে লিখতে পারি, Q1 ভাগ Q1 মাইনাস Q2 ভাগ Q1, Q1 অর্থাৎ 1 মাইনাস Q2 ভাগ Q1। এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের এই যে ইটা নির্ণয়ের সূত্র। ইটা মানে কি? ইটা মানে হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা বা কার্যক্ষমতা, অর্থাৎ 1 মাইনাস Q2 ভাগ Q1। এখানে Q2 এর জায়গায় T2 ও থাকতে পারে, আর Q1 এর জায়গায় T1 ও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো আমরা সামনে দেখবো। এখানে লেখা রয়েছে ইঞ্জিনের দক্ষতা সমান 1 মাইনাস Q2 ভাগ Q1 ইন্টু 100%। যখন আমরা শতকরা হিসাব করব তখন আমরা এর সাথে 100% দিয়ে নেব, তখন আমরা এর সাথে 100% গুণ করে দেবো। এখানে লেখা রয়েছে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা সাধারণত 30%। তাপ ইঞ্জিনের দক্ষতা সাধারণত 30%। এটা আমাদের ইসাক স্যারের বইতে দেওয়া, কিন্তু আমরা যে অন্য বই, শাহজাহান তপন স্যারের বই আছে বা হচ্ছে আমাদের অন্য যেসব বই আছে, ওইসব বইতে আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? যে ওইখানে লেখা রয়েছে বাস্তবে তাপ ইঞ্জিনের যে মানটা পাওয়া যায় সেটা কত থেকে শুরু? 20 থেকে শুরু, আর কত পর্যন্ত? 25% পর্যন্ত। দেখো বাস্তবে 20-এ অর্থাৎ দুটোই দিয়ে শুরু, অর্থাৎ বাস্তবে 20 দিয়ে শুরু, আর খুব বেশি হলে 25, খুব বেশি হলে 25, আর সর্বোচ্চ কত? 50, অর্থাৎ 25-এর দ্বিগুণ হবে সর্বোচ্চ। আর কত হতে পারে না? কত হতে পারে না? 100% হতে পারে না, 100% হতে পারে না। ঠিক আছে, তো দেখো বাস্তবে হচ্ছে 20 থেকে 25, খুব বেশি হলে 25, আর সর্বোচ্চ কত? 50%, আর 100% হতে পারে না। এগুলো এই 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 জায়গায় নোট করে রাখো, এই যে ফাঁকা জায়গায়, আর কিছু না। এখন ব্যবহারিক যে কোনো ইঞ্জিনের চেয়ে দক্ষতা বেশি, কোন ইঞ্জিনের দক্ষতা বেশি? এটা হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিনের দক্ষতা বেশি। এই যে তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কার্নোট ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। তাহলে গ্রাহকের না উৎসের হ্রাস পেলে কোনটি দক্ষতা বৃদ্ধি পায়? সেটা এখানে দিয়ে আছে। গ্রাহকের তাপমাত্রা হ্রাস পায়, তাহলে আমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা সেটা বৃদ্ধি পায়। দেখো আমরা কয়টা ম্যাথ করবো, একটা ম্যাথ একটু এখানে দেখো, এখানে দিয়েছে
যেহেতু T1 গ্রেটার দেন T1 মাইনাস T2, অর্থাৎ আমরা যে তাপমাত্রাটা দেব ওই তাপমাত্রায় কিন্তু আমরা পাবো না, আমরা পাবো T2। তাই আমরা যে T1 যেহেতু আমাদের দুটো তাপমাত্রার পার্থক্য বেশি, সেজন্য এখানে তাপ ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হতে পারে না, যেটা ওই পাশে লিখছিলাম যে 100% হতে পারে না। দেখো এখানে লেখা রয়েছে আমাদের একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন তাপমাত্রার উৎস হতে, অর্থাৎ উৎস কত, উৎস কিন্তু আমাদের 400 কেলভিন T1, আর যে উৎস হতে এত জুল তাপ গ্রহণ করে জুল তাপ গ্রহণ করে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের Q1 840 জুল। আর শীতল আধারে এত জুল, তো 600 কত জুল, 630 জুল তাপ বর্জন করে। এটা হচ্ছে আমাদের Q2 বর্জন করে, আমাদের Q2, আর এটা হচ্ছে আমাদের Q1। এখন দেখো এখানে শুধুমাত্র একটা টি দেয়া আছে T1। এখন কিন্তু আমাদের যদি আমরা যদি এ বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের যদি দক্ষতা বের করতে যাই, তাহলে কিন্তু আমাদের কি বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের T2টা বের করতে হবে। T2টা এখানে বের করতে হবে তাপ আধানের তাপমাত্রা, শীতল আধানের তাপমাত্রা। আর তার আগে আমাদের কি করতে হবে, ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে। দক্ষতা আমরা কিভাবে বের করব, দেখো আমরা করছি ইটা সমান Q1, এই সহজটাই লিখি 1 দিয়ে যেটা পাইছিলাম, 1 মাইনাস Q1 মাইনাস Q2, 1 মাইনাস Q1 মাইনাস Q2। এখন এই Q1 মাইনাস Q2, এখন এখানে আমরা দেখছি Q1 কত 840 জুল, 1 মাইনাস 840, আর হচ্ছে Q2 কত 630 জুল। এখন যদি এটা দিয়ে ভাগ করি, সরি Q1, ওই উপরে তো Q2 যাবে, উপরে হচ্ছে আমাদের Q2 আসবে, সেজন্য তো বলি উপরে বেশি করে যাচ্ছে। 1 মাইনাস Q2 ভাগ Q1, আর এখানে Q2 পাইছে কত 630, আর Q1 পাইছে কত 840। এখন আর এর সাথে আমরা কত গুণ করবো, ইনটু 100%। দেখো এটা যদি পাই তাহলে আমরা পাবো হচ্ছে 0.25 ইনটু 100%, অর্থাৎ 25%। উত্তর, অর্থাৎ এই ইঞ্জিনের যে দক্ষতা সেইটার মান কিন্তু হবে আমাদের 25%। আর দেখো এখানে যে তাপ আধারে তাপমাত্রা বের করছে, এখানে একটা সূত্র রয়েছে এরকম, Q1 ভাগ Q2 সমান T1 ভাগ T2। এখন দেখো যদি আমরা এখানে T1 পাইছি, Q1 পাইছি কত, Q1 পাইছি হচ্ছে আমরা 840, আর Q2 পাইছি কত, Q2 পাইছি 630। আর এবার T1 কত নেব আমরা, T1 পাইছি হচ্ছে এখানে দেখো 400 কেলভিন লেখা রয়েছে 400, আর T2 বের করতে হবে, দেখো এটা করলে আমরা পাবো হচ্ছে, যদি T2 বের করতে যাই তাহলে আমরা পাবো কত 400 গুণ 630 ভাগ 840, অর্থাৎ 400 গুণ 3/4। এখন এই 4 দিয়ে যদি এই 400 কেটে দিই তাহলে আমরা পাবো 100, আর এটা হচ্ছে 300। তাহলে উত্তর হচ্ছে আমাদের 300 কেলভিন। এই T2 মান হচ্ছে আমাদের 300 কেলভিন। ঠিক আছে, তো দেখো পরবর্তী পেজে যাই আমরা উত্তর দেখবো। এখানে উত্তর কিন্তু 300 কেলভিন। এখানে আমরা ইটা দিয়ে বের করছি, কিন্তু আমরা এখানে এটা Q1 ভাগ Q2 সমান T1 ভাগ T2, যদি এটা না বের করা থাকে তাহলে এইভাবে বের করতে হবে, Q1 ভাগ Q2 সমান T1 মাইনাস T1 ভাগ T2। ঠিক আছে, এবার দেখো দেয়া রয়েছে আমাদের কত, এবার আমরা দেখো রেফ্রিজারেটর বা হিমায়ক আমাদের পড়া প্রায় শেষ। দেখো রেফ্রিজারেটরের এই যে হিমায়ন কাকে বলে, এটা একবার আমাদের ম্যাটে আসছিল। তো তাপমাত্রা নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। এটা করে রাখতে হবে। দেখো এখানে বলতে হবে যে নিম্ন তাপমাত্রা উৎস হতে তাপ অপসারণের জন্য যান্ত্রিক কাজ করা হয়। কোন কাজ করা হয়, যান্ত্রিক কাজ করা হয়।
আর এটা হচ্ছে তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র। তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র যদি বলা হয়, তাপ ইঞ্জিনের বিপরীত যন্ত্র কোনটি, সেটা হবে রেফ্রিজারেটর। জাস্ট আর এখানে দেখো এটা পড়তে হবে এই যে কার্যকৃত সহগ 2 থেকে 6 এর মধ্যে, 2 থেকে 6 এর মধ্যে, ঠিক আছে জাস্ট। আর এটা এখানে আমরা যে ওইখানে যেটা পাইছিলাম, অর্থাৎ ওইখানে তো আমাদের এ ছিল পার্থক্য ছিল উপরে, আর যে উৎসের যে তাপমাত্রা সেটা নিচে ছিল। আর এখানে উল্টে যাবে, জাস্ট পার্থক্য নিচে চলে আসবে, আর হচ্ছে আমাদের উৎসের তাপমাত্রা সেটা উপরে চলে যাবে। আর এখানে আরেকটা জিনিস আছে যে ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হয়, ফ্রেয়ন গ্যাস। ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা, এটা পরীক্ষা আসতে পারে, ফ্রিজে ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়। দেখো আমরা দেখবো এনট্রপি। এনট্রপি এনট্রপি হচ্ছে আমাদের, এনট্রপি কি, এনট্রপি হচ্ছে আমাদের বিশৃঙ্খলার পরিমাণ। বিশৃঙ্খলার পরিমাণ অর্থাৎ বিশৃঙ্খলা মানে কি, বিশৃঙ্খলা মানে হচ্ছে কি একটা বস্তু, ধর একজন আমার কাছ থেকে হচ্ছে 500 টাকা নিলে, একজন আমার কাছ থেকে কত টাকা নিলে, 500 টাকা নিলে, 500 টাকা নিলে, কিন্তু সে যখন আমাদের দিলে, সে তখন আমাদের 400 টাকা দিলে, 400 টাকা দেয়, তখন তাহলে এই যে বাকি যে 100 টাকা, 100 টাকার জন্য আমার আর তার ভিতরে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, যে সে আমার 100 টাকা নিয়ে আর দিলে না, কম দিলে। তো এন্ট্রপির ক্ষেত্রেও সেম কাজটা, যখন আমাদের অপত্যবর্তী প্রক্রিয়া হয় তখন কি হয়, অপত্যবর্তী প্রক্রিয়া দেখা গেল প্রথমে কাজ করার জন্য সে নিচ্ছে হচ্ছে 1000 জুল, 1000 জুল, কিন্তু সে কাজ করে আমাদের দিচ্ছে হচ্ছে 500 জুল, কাজ করে দিচ্ছে আমাদের 500 জুল। আর এই যে 500 জুল যে বিয়োগ করে যে 500 জুল পাবো, এই 500 জুল সে আমাদের পরিবেশে, পরিবেশে ছেড়ে দিচ্ছে, এই 500 জুল আমাদের পরিবেশে ছেড়ে দিচ্ছে। এই যে 500 জুল, এই জুলটাকে আমাদের বলা হচ্ছে আমাদের এন্ট্রপি বা বিশৃঙ্খলা। এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় বস্তু যে তাপীয় ধর্ম স্থির থাকে তাকে বলা হয় এন্ট্রপি। আর এন্ট্রপি হলো বস্তুর এমন ভৌত ধর্ম যা রুদ্ধতাপ প্রক্রিয়াকে স্থির থাকে, স্থির থাকে। তাহলে এন্ট্রপি আমাদের কোন প্রক্রিয়ায় থাকবে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া থাকবে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি থাকে। দেখো তাপমাত্রা আয়তন চাপের ন্যায় এন্ট্রপি একটি প্রাকৃতিক রাশি। তাহলে এন্ট্রপিও কেমন রাশি, প্রাকৃতিক রাশি। কোন সিস্টেমের এন্ট্রপি কত নির্ণয় করা যায়, তাপীয় জড়তা। দেখো এন্ট্রপি কিন্তু তাপীয় জড়তা বলা হয়, থার্মাল ইন্টারশিয়া, ইন্টারশিয়া এগুলো দেখতে হবে, যে দাগানো লাইন দিচ্ছে এই দাগানো লাইনগুলো তোমরা দাগায় নিবে। দেখো আমরা দেখো এন্ট্রপি, এন্ট্রপি যে সূত্রটা আছে দেখো, এই সূত্রটা কিন্তু পড়তে হবে। কি সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের ds1 dq ভাগ dt, ds1 dq ভাগ dq এর হচ্ছে আমাদের জুল, আর t এর একক কি, t এর একক হচ্ছে আমাদের কেলভিন, কেলভিন জুল পার কেলভিন। তাহলে এর একক কি হবে, জুল পার কেলভিন। দেখো জুল পার কেলভিন, জাস্ট সেম জিনিসই বলো, জুল পার কেলভিন। তাহলে আমাদের এন্ট্রপির একক হচ্ছে আমাদের জুল পার কেলভিন। এখন এন্ট্রপির যে তাৎপর্যগুলো রয়েছে, প্রাকৃতিক রাশি, আচ্ছা তাপ ও পরম তাপমাত্রা, তাপ ও পরম তাপমাত্রা, দেখো উপরে রয়েছে তাপ আর নিচে রয়েছে তাপমাত্রা, এটার অনুপাতের সমান। আর তাপীয় ধর্ম যা তাপের দিক নির্দেশ করে, তাপ পরিবর্তনের দিক নির্দেশ করে, তাপগতি অবস্থা নির্ধারণ করে, চাপ আয়তন অন্তর্নিহিত চৌম্বক অবস্থানে কোনো বস্তুর অবস্থা প্রকাশ করে। এই সবগুলো তাৎপর্য পড়া লাগবে, সবগুলো তাৎপর্য পড়া লাগবে। দেখা গেলো এখান থেকে দিলো কোনটি তাৎপর্য নাই, যে অন্য এখান থেকে একটা বিপরীত দিয়ে দিল, ঠিক আছে। দেখো বিশ্বে ক্রমাগত এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, বিশ্বে ক্রমাগত এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা যখন পাবো, কঠিন এন্ট্রপি সব থেকে বেশি, কঠিনে এন্ট্রপি সব থেকে বেশি, সবচেয়ে না কঠিনে বেশি, সবচেয়ে লেখা যাবে, সবচেয়ে বেশি হচ্ছে প্লাজমা, কঠিনে বেশি, তরলে একটু কম, তরলে কম, একটু কম, আর গ্যাসে সবচেয়ে কম, গ্যাসে সবচেয়ে কম, সবচেয়ে কম এন্ট্রপি। আর যখন আমরা লিখবো, যখন আমরা প্লাজমা দশে যাব তখন এন্ট্রপির পরিমাণ হবে সবচেয়ে বেশি, প্লাজমার এন্ট্রপির পরিমাণ সবচেয়ে বেশি। জাস্ট এগুলো মনে রাখবো, এগুলো হচ্ছে এই বইতে নাই, বইয়ের বাইরে যে এমসিকিউ পরীক্ষার আগে কয়েকটা আছে, লাইন আছে, ওইখানে রয়েছে, ঠিক আছে। তো প্লাজমা সবচেয়ে বেশি, কঠিনে বেশি, তরলে কম, আর গ্যাসে সবচেয়ে কম, ঠিক আছে।
তো অপত্যগামী প্রক্রিয়া হচ্ছে আমাদের এন্ট্রপি বৃদ্ধি পায়, অপত্যগামী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়, আর প্রত্যগামী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। আর কোন প্রক্রিয়া স্থির থাকে? স্থির থাকে হচ্ছে রুদ্ধতম প্রক্রিয়া, রুদ্ধতম প্রক্রিয়া, রুদ্ধতম প্রক্রিয়া স্থির থাকে। এখন এটা দেখো, এই যে এই ম্যাথটা দেখো আমরা করি, এটা করি সহজ, এইটা আরো বেশি। দেখো এখানে রয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে হলে এনট্রপি কত? এনট্রপি কত? এখন আমরা জানি এনট্রপি সমান হচ্ছে আমাদের কত, ডিএস সমান কি, ডি কিউ, ডি কিউ ভাগ টি, ডি কিউ ভাগ টি। এখন এই ডি কিউ সমান হচ্ছে আমাদের এম এল, এম এল। এখানে এখানে এম এলটা এটা হচ্ছে বাইরের সূত্র, এই এম এর এমটা হচ্ছে ভর, এমটা হচ্ছে কি ভর, আর এলটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ, সুপ্ত তাপ, সুপ্ত তাপ। এই সুপ্ত তাপের পরিমাণ এখানে দিয়ে আনে, এইটা আমাদের মনে রাখতে হবে কত, 2.268, 2.268 ইন্টু 10⁶, 2.268 ইন্টু 10⁶, এটা হচ্ছে আমাদের সুপ্ত তাপের পরিমাণ। আর নিচে হচ্ছে তাপমাত্রা টি, তাহলে এম এল ভাগ টি। এখন এটা এখানে দেখো কেজি রয়েছে 4 কেজি, তাহলে এম এর জায়গায় আমরা 4 লিখলাম, আর এল এর যে মান অর্থাৎ 2.268 ইন্টু 10⁶, 10⁶ ভাগ টি, টিটা কত আমাদের, টিটা হচ্ছে আমাদের এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কেলভিনে করলে 373 পাবো, 373 পাবো। আর এখান থেকে জাস্ট আমাদের উত্তরটা হবে এইটা, 2.42 ইন্টু 10⁴। তো দেখো এখানে ডি কিউ সমান যে এম এল হলো, এটা কিন্তু অনেকে বোঝে না যে এখানে আমরা তো জানি এনটিপি সমান ডি কিউ ভাগ টি, তো এখানে এম এল কিভাবে আসলে, আসলে ডি কিউ সমান হচ্ছে আমাদের এম এল, ডি কিউ সমান হচ্ছে এম এল, জাস্ট এগুলা। আর এগুলো উপরেগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথ, এত মানে জটিল ম্যাথ লাগবে না আমাদের, এই সহজ সহজ ম্যাথ গুলো করলে ঠিক আছে। তো কোথাও প্রবলেম আছে কারোর, না শেষ করে দেবো? দেন ভাই, শেষ করে দেন, গার ব্যথা হয়ে গেছে। এই অধ্যায়টা একদম মানে ফিজিক্সের